তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন রাইটিং। তো এখন বিষয়টা কি, মেটা টাইটেল বিষয়টা কি আর মেটা ডেসক্রিপশন বিষয়টা কি এবং আমাদের কেন এটা প্রয়োজন, তারপর আমরা কীভাবে সেই জিনিসটাকে লিখবো এবং অনেক ভালোভাবে আমরা কীভাবে লিখবো। তো মেটা টাইটেল লেখা এবং মেটা ডেসক্রিপশন লেখা এটা অপটিমাইজেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কি ইতিপূর্বে এটা নিয়ে আলোচনা করেছিলাম? আচ্ছা, আমরা যখন গুগলে কোনো একটা কিছু সার্চ করি, এখন গুগল আমাদেরকে রেজাল্টগুলো কীভাবে দেখায়। দেখেন, গুগল আমাদেরকে দেখায় মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অনুযায়ী। দেখুন, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি গুগলে সার্চ করেন, যে কোনো একটা টপিক বলেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ আমি গুগলে সার্চ করলাম। এখন গুগল আমাকে যেভাবে লিস্টগুলো, যেভাবে আমাকে নিউজগুলো দেখাচ্ছে, দেখেন কীভাবে আমাকে নিউজগুলো দেখায়। আচ্ছা, আমি একটু সহজ করে বলি, ফ্যাশন হাউস ইন বাংলাদেশ লিখি। আমি কি চাইলাম? বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো সম্পর্কে জানতে। আমি যে কোনো একটা ইয়া থেকে ধরেন আমি কাপড় চোপড় কিনবো, আমি একজন বায়ার হতে পারি, অথবা আমার কোনো কারণে আমার আগ্রহ আছে ফ্যাশন হাউসের প্রতি, আমি বাংলাদেশের ফ্যাশন হাউস সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি। আমি গুগলকে জিজ্ঞেস করলাম যে আমাকে বাংলাদেশের ফ্যাশন হাউস সম্পর্কে আমাকে তথ্য দাও। এটা আমি গুগলকে কী করলাম, নির্দেশ দিলাম। তো গুগল আমাকে যেভাবে কথাগুলো বলতেছে, এবং গুগলের সবগুলো কথা একসাথে সব কিছু বলে না। গুগল যেভাবে বলে, প্রথমে বলে সংক্ষিপ্ত আকারে, তারপর বলে কি বিস্তারিত আকারে। ঠিক আছে? এখন আমরা যখন কোনো একটা বিষয় জানি, কোনো একটা বিষয়ের শুরু থেকে যদি বলা হয় যে সে এক বিরাট ইতিহাস, তখন আমরা আর ইতিহাস শোনার কি, ইতিহাস শুনতে আমরা খুব বেশি আগ্রহী না। বাট ইতিহাস শুনি কখন? পরবর্তীতে। আগে ছোট্ট করে আমরা মূল বিষয়টা জানি। আমরা যখন নিউজ দেখি, নিউজ দেখানোর সময় আমাদেরকে প্রথমে হেডলাইনগুলো দেখানো হয়। হেডলাইনগুলো দেখে আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার করে। কেন প্রিপেয়ার করে? আমাদের বড় নিউজটা শোনার জন্য। ঠিক আছে? তো সবচেয়ে আকর্ষণীয় যে নিউজটা, সেই নিউজটা রাখা একদম সবার শেষে, তাই না? কারণ আমরা যেটা ধৈর্য সহকারে কি পুরো নিউজটা দেখি, ওই নিউজের জন্য যেন আমরা ওয়েট করি। তো প্রথমত আমাদেরকে হেডিং দিয়ে অথবা হেডলাইন দিয়ে আমাদেরকে আকৃষ্ট করা হয়। এরপরে ওই পূর্ববর্তী নিউজের জন্য আমরা ওয়েট করি। তাহলে প্রথমে হয় সংক্ষিপ্ত সংবাদ, তারপরে বড় সংবাদ। তো আমাদের ব্রেনটা এইভাবেই তৈরি। আমরা কোনো একটা জিনিস একসাথে সম্পূর্ণ জিনিস বুঝতে আমরা অভ্যস্ত না। তো যখন আপনি কাউকে বুঝাবেন, তখন কাউকে বুঝাতে হলেও আপনাকে সেভাবেই বুঝাতে হবে। প্রথমে আপনাকে জিনিসটা, ওভারঅল জিনিসটা বলতে হবে, তারপর আপনি পুরো জিনিসটা তাকে বলবেন, তখনই সেই জিনিসটা বুঝবে। জিসির মোড়ে মারামারি হইল, ঠিক আছে? এখন হঠাৎ করে ওখান থেকে দৌড়াতে যে কেউ আসলো, আসে বলতেছে যে একটা বিশাল কাহিনী গত 3 মাস আগে থেকে সে শুরু করলো। 3 মাস আগে অমুকের সাথে অমুকের প্রবলেম হয়েছিল, এরপর সে 2 মাস আগে সে দেখা করছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। এখন আসল ঘটনা, এখন আপনার কি তর্স হইবে? আপনি জানতে চাচ্ছেন কোনটা, আগে মূল বিষয়টা, এখানে মারামারি কেন হয়েছে সেটা, তাই না? এখন সে এসে যদি ওইটা সংক্ষিপ্তভাবে না বলে, সে যদি 3 মাস আগে থেকে যদি ইতিহাস শুরু করে, আপনি তাকে বাধা দেবেন না যে ঠিক আছে তোমার ইতিহাস পড়া শুনবে, আগে এখানে কী হয়েছে সেটা বলো, ঠিক না? তাহলে আমরা আগে একদম যেটা জানতে চাই, আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু যেটা, সেটা আগে কি জানাবো, তারপর আমরা ইতিহাস শোনার জন্য প্রস্তুত। সে যদি আগে বলে যে এখানে এরকম 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 মারামারি হয়েছে, এত মানুষ কি হয়েছে, আহত হয়েছে, এটা হয়েছে, এই কারণে হয়েছে, এটা খুব অল্প সময়ের মধ্যে বলে ফেলা যায় না? ঠিক আছে? এটা বলার পর তখন আপনি শান্ত হবেন, তখন আপনি তাকে বসাবেন যে ঠিক আছে এবার আমাকে ডিটেলস বলো, শান্তভাবে বলো। তখন সেও শান্তভাবে বলবে, আপনিও শান্তভাবে শুনবেন। আমি কি বুঝতে পারছি? তাহলে যখনই আমরা কোনো কিছু শুনি, তখনই আমরা আগে মূল বিষয়টা শুনে আমরা বলি। ঠিক দেখেন, বইতে কোনো একটা উপন্যাস আপনি পড়বেন, উপন্যাস মাসুদ রানার কোনো একটা বই পড়বেন। এখন বইয়ের পিছনে গল্পের সারমর্মটা সংক্ষেপে লেখা থাকে না? হয়তো পুরোটা লেখা থাকে না, বাট মোটামুটি কি ইয়েটা লেখা থাকে, যাতে আমরা মেন্টালি প্রিপেয়ার হতে পারি যে কাহিনীর ইয়েটা কী, মানে কাহিনীটা কী নিয়ে, কাহিনীর পটভূমি কী। কাহিনীর পটভূমি যদি আমাদের মাথায় ঢুকে, তখন আমাদের জিনিসটা পড়তে সুবিধা হয়। বিষয়টা কি বুঝে গেল? তাহলে আমাদের ব্রেনের লার্নিং সিস্টেম হলো এটা। আমরা যেটা জানতে চাই
প্রথমে আমরা ওভারঅল সংক্ষিপ্তভাবে মোটামুটিভাবে আমরা সেই জিনিসটাকে জানার চেষ্টা করি। সেই জিনিসটাকে জানার পর যখন আমরা সন্তুষ্ট হই, দেন আমরা পুরো বিষয়টি নিয়ে আমরা জানি। তাহলে আমাদের ব্রেনের লার্নিং সিস্টেম হলো প্রথমে সংক্ষিপ্তভাবে, তারপর হলো বিস্তারিতভাবে। শুরুতে একসাথে বিস্তারিতভাবে বড় একটা জিনিস শুরুতে আমাদের মাথায় ঢুকে আমরা ঢুকাতেও চাই না। আর শুরুতে এইভাবে পড়তে গেলে আমাদের কাছে বোরিং লাগে। মনে করেন কোনো একটা বই আপনি পড়তেছেন, ওই বই সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না। কোনো একটা উপন্যাস আপনি পড়তেছেন, বাট উপন্যাসের গল্পটা কি নিয়ে, এটি নিয়ে আপনি কোনো কিছু জানেন না। তাহলে আপনি যখন পড়বেন প্রথম আপনাকে মানে বিরক্তি লাগবে। বাট ওই কাহিনী সম্পর্কে মোটামুটি যদি একটু করে আপনি জানেন যে কাহিনীটা পরবর্তীতে এটা হবে, পরবর্তীতে অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, তাহলে আপনি ধৈর্য সহকারে পড়বেন। কারণ এখন জিনিসটা পড়তে বিরক্তিকর মনে হলো, কাহিনীটা মোটামুটি আপনি কি মোটামুটিভাবে আপনার জানা আছে এবং ভবিষ্যতে একটা যে ইন্টারেস্টিং বিষয় যেটা আপনি আগে থেকে জানেন। বুঝে গেল? তাহলে আমরা যেভাবে শুনতে পছন্দ করি সেটা হচ্ছে প্রথমে সংক্ষিপ্তভাবে, পরবর্তীতে বিস্তারিতভাবে। ঠিক আমরা যখন মানুষকে বলবো তখনই কীভাবে বলবো? প্রথমে সংক্ষিপ্তভাবে, পরবর্তীতে বিস্তারিতভাবে। আর সেই বলার ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেবো যে সে আসলে কী জানতে চাই। তার আমি যখন কোনো একটা কিছু কাউকে জানাবো, এখন এখানে আগ্রহের কেন্দ্রবিন্দু কোথায়, সে আগ্রহের কেন্দ্রবিন্দুটা আমি আগে বলবো সংক্ষিপ্তভাবে। ওইটার মধ্যে তার মধ্যে যখন আগ্রহটা ক্রিয়েট হবে, তখন সে আমার পুরোপুরি কথা শুনতে সে প্রস্তুত হবে। ঠিক আছে? তাহলে মানুষ আমরা এভাবে শুনতে চাই, আমাদের ব্রেনটা এভাবেই তৈরি, আমরা এভাবে শুনতে চাই, এভাবে আমরা কোনো কিছু বুঝি। আর আমরা যখন কাউকে বুঝাতে যাই, তখন আমরা এভাবে বুঝেলেই মানুষ তাকে বলে কি সে একজন ভালো বুঝাতে পারে। ঠিক আছে? বাট কেউ যদি শুরু থেকে বিরাট ইতিহাস যদি শুরু করে, তাহলে মানুষ তার কথা শুনতে চায় না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানতে চাই, এখন আমরা গুগলের কাছে আসলে আমরা কী করি, আমরা গুগলে কী করি, আমরা গুগলের কাছে জানতে চাই। মনে করেন গুগল একজন মানুষ, এখন আমরা কাকে জিজ্ঞেস করি, যে মানুষ বেশি জানে তাকে, নাকি যে মানুষ কম জানে তাকে? বেশি জানে। আমরা ধরলাম গুগল এমন একজন মানুষ, আমরা মানুষ মনে করতেছি। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ফ্যাশন হাউসগুলো আমাকে দেখাও, ফ্যাশন হাউসের তথ্যগুলো আমাকে দাও। এটা আমি গুগলকে অর্ডার দিলাম, অথবা আমি গুগলের কাছে সেটা রিকোয়েস্ট করলাম, আমি গুগলের কাছে জানতে চাইলাম। তাহলে গুগল আমাকে কথাগুলো যেভাবে বলবে ঠিক সেভাবেই বলবে, যেভাবে আমি বুঝবো। ঠিক আছে? তাহলে আমি কীভাবে বুঝবো? আমরা বুঝবো প্রথমে সংক্ষিপ্তভাবে জিনিসটা, এরপরে বুঝবো কি বিস্তারিতভাবে। তাহলে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য যেটা বলে সেটাকে বলে মেটা টাইটেল, আর বিস্তারিতভাবে বোঝানোর জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। দেখেন, আমি যখন ফ্যাশন হাউস ইন বাংলাদেশ থেকে সার্চ করলাম, গুগল আমাকে প্রথমে বলতেছে কি ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, লিস্ট অফ বাংলাদেশ বুটিক্স। তার মানে এখানে সার্চ করলে আমি কী পাবো? বাংলাদেশি বুটিক হাউসের লিস্ট পাবো। সংক্ষিপ্তভাবে আমি জানতে পারতেছি না। এখানে এটা কি রং লিডিং ফ্যাশন হাউস অফ বাংলাদেশ, এটা একটা ফ্যাশন হাউসের কোম্পানি। ডোরস ফ্যাশন হাউস, লিডিং ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশ। ফ্যাশন বিল্লা বাংলাদেশ, বুটিক হাউস, এটা ফেসবুকের ফ্যান পেজ। জারিফ ফ্যাশন অ্যান্ড ক্রাফটস বাংলাদেশ, বাই বাংলাদেশি ফ্যাশন। হেডিং করে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি কিনা, আমরা কোন লিঙ্কে যাব, কোন লিঙ্কে যাব না, কোন লিঙ্কে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত তথ্য পাবো, সে ব্যাপারে আমি একটা আইডিয়া পাচ্ছি না এখানে। ঠিক আছে? তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে যদি গুগল সবগুলো ওয়েবসাইটের লিস্ট যদি দেখাই, মনে করেন আমি সার্চ করলাম ফ্যাশন হাউস ইন বাংলাদেশ থেকে, গুগল কী করলো, এগুলো না দেখে শুধু আমাকে এগুলো হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমাকে লিস্ট আকারে সবগুলো দেখালো। এটা আমাদের জন্য দেখতে অসুবিধা হবে না? আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে আমাদেরকে বুঝতে হবে এখানে কী আছে, মানে ওটা নিজ গুণে আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে? আমি সার্চ করলাম, সার্চ করার পর আমাকে দিল শুধুমাত্র লিস্টগুলো, ওয়েবসাইটের লিস্টগুলো, ফ্যাশন হাউস ইন বাংলাদেশ সবগুলো লিস্ট আমাকে দিল। তাহলে আমার রিকোয়ার্ড করতে আমি কোথায় পাবো সেটা আমি বুঝবো না। তাহলে গুগল আমাদেরকে কী করতেছে, আমাদের সে কঠিন কাজটাকে সহজ করে দিচ্ছে। আমাদেরকে গুগল বলতেছে যে এই সাইটে তুমি যদি যাও, তুমি কী পাবে, এখানে ফ্যাশন বাংলাদেশের বুটিক হাউসগুলো লিস্ট পাবা। এই সাইটেগুলো তুমি যাও, তুমি এখানে এই জিনিসটা পাবা, এখানে যদি পাওয়া যাও এটা পাবা। গুগল আমাদেরকে গাইড করে দিচ্ছে। তাহলে গুগল হেডিং আকারে আমাদেরকে যেটা গাইড করে দেয় সেটাকে কী বলে? মেটা টাইটেল। তাহলে এটা হচ্ছে মেটা টাইটেল। ঠিক আছে?
আমি লিখে রাখতেছি পরবর্তীতে যেন ভুলে না যাই। মেটা টাইটেল, তাহলে মেটা টাইটেল হচ্ছে সংক্ষিপ্ত মানে হেডলাইন। অথবা সংক্ষিপ্ত। আর মেটা ডেসক্রিপশন হচ্ছে বিস্তারিত। তাহলে আমরা যখন অপটিমাইজেশন করব, অপটিমাইজেশনের ক্ষেত্রে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আমাদেরকে অনেক ভালোভাবে বুঝতে হবে। এটা বুঝলে আপনি অনেক ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। তো এখন দেখেন, গুগল যখন আমাদেরকে কোনো একটা কিছু দেখাই, কোনো একটা বিষয় দেখাই, তখন সে আমাদেরকে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে দেখায়। তাহলে প্রথমে সে একটা টাইটেল দেখাবে যে আপনি এই সাইটে গেলে এই জিনিসগুলো পাবেন। প্রথমে দেখেন টাইটেল, তারপর হচ্ছে কি লিঙ্ক, গ্রিন কালারটা লিঙ্ক, প্রথম হচ্ছে ব্লু কালার, ব্লু কালারটা হচ্ছে কি টাইটেল, তারপর যেটা গ্রিন কালার এটা কি লিঙ্ক, এরপর যেটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ডেসক্রিপশন। এখন দেখেন আমি ইয়া করে দেখাই। তাহলে আমরা একটু আলাদা করি। তাহলে এটা কি, এটা কি টাইটেল। তাহলে আমরা একটু আলাদা করি। তাহলে এটা যেটা দেখলাম এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে লিঙ্ক, সরি টাইটেল লিখে আমরা মেটা টাইটেল লিখি, মেটা টাইটেল। এটা হচ্ছে কি লিঙ্ক, আর এটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। তাহলে গুগল আমাদেরকে লিস্টগুলো এইভাবে দেখায়। এখন এইভাবে দেখানোর দরকারটা কি? কারণ এইভাবে যদি না দেখায় সেক্ষেত্রে আমাদের কষ্ট হবে অনেক বেশি। আমাদেরকে প্রত্যেকটা লিঙ্ক, সে যদি এই এত কিছু না দেখায়, শুধু যদি আমাকে লিস্ট আকারে যদি লিঙ্কগুলো দিত যে আপনি বাংলাদেশের ফ্যাশন হাউসের তথ্যগুলো পাবেন এই লিঙ্কগুলোতে, সে আমাকে 100টা লিঙ্ক দিয়ে দিল, তাহলে ওই 100টা লিঙ্ক থেকে তথ্য বের করা আমাদের জন্য কষ্ট হচ্ছে না? প্রত্যেকটা লিঙ্কে আমি যাবো, গিয়ে দেখবো কি ওখানে পাচ্ছি না, আমি আবার আরেকটা লিঙ্কে যাবো, আরেকটা লিঙ্কে যাবো, এভাবে আমাদের জন্য অনেকভাবে আমাদেরকে খুঁজতে হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে গুগল মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দিয়ে আমাদেরকে দেখায়, কেন দেখায়? আমাদেরকে জিনিসটা সহজ করে দেওয়ার জন্য, যেন আমরা এই সাইডের ভিতরে না ঢুকেও এই সাইডে কী কী আছে যেন আমরা সেটা গ্যাস করতে পারি। তাহলে আমরা আগে থেকে যখন বুঝতে পারি যে এই সাইডে গেলে আমি কী কী পাবো, ওটা বুঝতে পারার পরেই আমরা ঢুকি। এটুকু ক্লিয়ার? প্রাথমিক ধারণা মানে এই সাইডে গেলে কী পাবো সেটা আমাদেরকে বলবেন। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা দোকানে ঢুকবেন, কোনো একটা দোকানে ঢুকার আগে আপনি সাইনবোর্ড দেখেন না, আপনি কাপড় কিনতে যাচ্ছেন, তাই না? এখন আপনি শার্ট কিনবেন, এখন আপনি কোনো একটা কাপড়ের দোকানে ঢুকবেন, ঢুকার আগে আপনি দেখবেন না যেখানে ছেলেদের শার্ট পাওয়া যায় নাকি কি মেয়েদের জামা পাওয়া যায়, দেখবেন না? সাইনবোর্ডে যদি লেখা থাকে শার্ট, তাহলে আপনি সেই দোকানে ঢুকবেন। বাট যদি এটা কাপড়ের দোকান, বাট মেয়েদের কাপড় বিক্রি করে, অথবা বাচ্চাদের কাপড় বিক্রি করে, অথবা থানা কাপড় বিক্রি করে, তাহলে আপনি কি সেই দোকানে ঢুকার প্রয়োজন আছে? তাহলে আমরা কোনো একটা দোকানে ঢুকার আগে বুঝে নিতে চাই যে এই দোকানে আমি আমার এক্সপেক্টেড জিনিসটা পাবো কিনা। ঠিক আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকার আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে এই ওয়েবসাইটে আমি আমার এক্সপেক্টেড জিনিসটা পাবো কিনা, ঠিক আছে? তো আমরা যাতে বুঝে নিতে পারি কোনো একটা দোকানে ঢুকার আগে, যেহেতু আমরা বুঝে নিতে চাই যে এই দোকানে ঢুকে আমি আমার এক্সপেক্টেড জিনিস পাবো কিনা, সেই জন্য দোকানদাররা কী করে, তাদের সাইনবোর্ডে তারা বড় করে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন তারা লিখে রাখে, ঠিক আছে? সাইনবোর্ডে তারা কী লেখে, মনে করেন কিও স্টোর, ক্লথ স্টোর, আবুল ক্লথ স্টোর, কোনো একটা দোকানের সাইনবোর্ড মনে করেন এভাবে দেওয়া আছে আবুল ক্লথ স্টোর। তার মানে এই দোকানে আমরা কী পাবো, হেডিং থেকে আপনি কী বুঝতে পারছেন? আমরা কী পাবো? কাপড় পাবো, তাই না? আবুল ক্লথ স্টোর, তাহলে এই দোকানে ঢুকে আমরা ক্লথ পাবো, কাপড় পাবো, তাই না? তার মানে এই দোকানে ঢুকা যায়। এখন এই দোকানে আপনি ঢুকবেন কি ঢুকবেন না সেটা আরও ভালোভাবে কীভাবে ডিসাইড করবেন? ডেসক্রিপশন দেখে, যে এখানে সকল প্রকার থান কাপড় পাওয়া যায়, আর ঢোকার প্রয়োজন আছে? আপনি কিনবেন শার্ট, তাহলে আপনি কি আর ঢুকবেন? তাহলে এখানে সকল প্রকার লেডিস গার্মেন্টস পাওয়া যায়, আর ঢোকার প্রয়োজন আছে? তাহলে যদি আপনি দেখেন যেখানে শার্ট প্যান্ট ওই কতটা লেখা আছে ডেসক্রিপশনে, তাহলে আপনি সেই দোকানে ঢুকবেন। মানে আপনি যে প্রোডাক্টটা কিনতে যাবেন সেই প্রোডাক্টের নাম যদি ডেসক্রিপশন থাকে, তাহলে আপনি সেটা ঢুকবেন। তাহলে আমরা যখন কোনো একজন দোকানদার যখন তার সাইনবোর্ডটা লেখে, সে কিন্তু মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সে বুঝে না, কিন্তু সে লিখে ফেলে।
তাহলে ইটস এ ম্যাটার অফ কমন সেন্স। তাহলে আমরা জাস্ট নাম বলতেছি, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো হচ্ছে নাম, তাই না? আমরা এগুলোর আক্ষরিক নামগুলো বুঝতে পারতেছি, বাট এগুলো অনেক আগে থেকে মানুষ ইউজ করে। এটা মানে সাধারণত মানুষ এগুলো ইউজ করে, ঠিক আছে? তাহলে যখন কোনো দোকানদার সাইনবোর্ড লেখে, সেও মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনকে লেখে। যখন আমরা কথা বলি, তখন আমরা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অনুযায়ী আমরা কথা বলি। যেমন আজকের ক্লাসের শুরুতে আমি বলছি না যে আজকে আমরা আলোচনা করবো এই বিষয়টা নিয়ে, এটা কি টাইটেল। এখন যেটা বলছি সেটা কি ডেসক্রিপশন, ঠিক আছে? তাহলে যখন কোনো একটা গল্প বলি, যখন টিভিতে যখন নিউজ দেখায়, সেটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অনুযায়ী দেখানো হয়, তাই না? প্রথমে সংক্ষিপ্ত সংবাদ, পরবর্তী বিস্তারিত সংবাদ। যখন কোনো একটা উপন্যাস আপনি দেখেন, সেই উপন্যাসে কী থাকে? মেটা টাইটেল থাকে না পিছনে, গল্পটা সংক্ষিপ্তভাবে থাকে না? আপনি যখন কোনো একটা ভিডিও ক্যাসেট কিনেন, ভিডিও ক্যাসেট, সেগুলো পিছনে থাকে না? ভিডিও ক্যাসেটের পিছনে সেটার কাহিনিটা মানে হালকাভাবে থাকে না? আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, মুভি ট্রেলার অথবা গল্পটা কি হালকাভাবে পিছনে লেখা থাকে, অল্প একটু লেখা থাকে। তাহলে আমরা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আমরা সচরাচর দৈনন্দিন কাজে আমরা ইউজ করি, বাট এটাকে হয়তো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন হিসেবে আমরা চিনতাম না, কিন্তু এটা আমরা ইউজ করতেছি, এটা আমরা ইউজ করি, এবং এটা ইউজ করাটাই স্বাভাবিক। তো যখন আমরা নেটে আসি, তখন আমরা আমাদের সেই হ্যাবিটগুলো আমরা একইভাবে আমরা অ্যাপ্লাই করি। আমাদের বাস্তব জীবনের যে হ্যাবিটগুলো, সেই হ্যাবিটগুলো আমরা একইভাবে কি আমরা নেটে অ্যাপ্লাই করি। বাস্তবে কোনো মানুষের কাছ থেকে যেরকম আমরা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অনুযায়ী শুনতে চাই, ঠিক গুগল থেকেও আমাদেরকে আমরা সেভাবে শুনতে চাই, আর গুগল আমাদেরকে সেভাবেই বলে। আচ্ছা, এখন তাহলে কোনো একটা ওয়েবসাইট, এখন গুগল আমাদেরকে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অনুযায়ী দেখাচ্ছে, তাহলে আমরা জিনিসটা আমাদের জন্য বুঝে সহজ হবে না? অন্য আরেকটা সার্চ ইঞ্জিন সে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন ছাড়াই শুধুমাত্র লিঙ্কগুলো দিচ্ছে, তাহলে আমরা কোথায় ব্রাউজ করবো? গুগলে ব্রাউজ করবো, কারণ যে আমাদেরকে সহজ করে দেখাবে, তাই না? যে আমাদেরকে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সহজ করে দেখাবে, তাকে কি আমরা প্রিফার করবো। তাহলে আমরা ওয়েবে না ঢুকিয়ে আমরা জিনিসটা বুঝে নিতে পারতেছি ভিতরে আমরা কী আছে। এখন কথা হলো, গুগল কীভাবে জিনিসগুলো লেখে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন গুগল কীভাবে লেখে, ঠিক আছে? এই যে গুগল এখানে বললো ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, লিস্ট অফ বাংলাদেশ। এখন গুগল কীভাবে বুঝলো যে আমার এই সাইটের মধ্যে এই জিনিসগুলো আছে, তাই না? মানে বিষয়টা হলো এমন যে অনেকগুলো দোকানের মধ্যে ওই অথরিটি এসে কী করছে, ধরেন মেলাতে অনেকগুলো দোকান, কোনটা কোন দোকান সেটা নেই, উল্লেখ নেই। ধরেন পলো গ্রাউন্ডে মেলা হচ্ছে, এখন মেলাতে অনেক ধরনের স্টল বসছে। এখন ওই মেলার কর্তৃপক্ষ কী করছে, বললো যে তোমাদের সাইনবোর্ড লাগাইতে হবে না। মনে করেন কেউ কোনো সাইনবোর্ড লাগায়নি, মেলার মধ্যে যতগুলো দোকান আছে কেউ কোনো সাইনবোর্ড লাগায়নি, তাহলে মানুষের বুঝতে একটু অসুবিধা হবে না? তো মেলা কর্তৃপক্ষ কী করলো, যেহেতু কেউ কোনো সাইনবোর্ড লাগায়নি, সেই জন্য কী করলো, সে নিজে গিয়ে সাইনবোর্ডগুলো লিখে দিল যে ইহা আকানা কাপড়ের দোকান, ইহা আকানা থালা বাসনের দোকান, এইভাবে সে লিখে দিবে না? গুগল ঠিক এইভাবে লেখে। এখন প্রথমত দায়িত্ব কার? আপনি একটা দোকান দেবেন, সে আপনার দোকানে সাইনবোর্ড লেখার দায়িত্ব কার? কর্তৃপক্ষের নাকি আপনার দোকান মালিকের? ঠিক আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার পর আমার সাইনবোর্ড কে লাগবে? আমি লিখবো নাকি আরেকজন লিখে দেবে? আমরা নিজেরা লাগবো। আমরা নিজেরা যদি লিখি সেটা ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। কেন ভালো হবে? কারণ আমি বুঝি আমার দোকানে কি আছে, আমার দোকানে কোন ধরনের প্রোডাক্ট সেল করি, আমার দোকানের টাইটেল কি, ডেসক্রিপশন কি, সেটা আমি খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে লিখতে পারবো। আমার মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল যদি আমাকে লিখতে দেওয়া হয়, আমি অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে আমি জিনিসটা লিখতে পারবো। বাট আমি যদি না লিখি, তখন কী করবে, মেলা কর্তৃপক্ষ এসে একটা সাইনবোর্ড টাঙিয়ে দেবে যে ইহা এখানে কাপড়ের দোকান। বাট সেটিকে আমার লিডিং, আমার ইয়েটা হবে, আমি বিক্রি করি শার্ট, বাট যদি বলা হয় ইহা এখানে কাপড়ের দোকান, এখানে কাপড় পাওয়া যায়, সে তো তার দায় সারাভাবে সে ডেসক্রিপশন লিখবে, অথবা সে তো অত ভালোভাবে বুঝবে না। সে দেখবে যে এটা একটা কাপড় আছে, এখানে কাপড় চোপড় দেখতে পাচ্ছে যে ইহা এখানে কাপড়ের দোকান, একটা সাইনবোর্ড লিখে দিই, ঠিক আছে? সে তো অত ভালোভাবে বুঝবে না। তাহলে মেলা কর্তৃপক্ষ লাগলে ওভাবে লাগবে। ঠিক কোনো একটা ওয়েবসাইট যখন তৈরি হয়, ওয়েবসাইট ক্রিয়েটরের দায়িত্ব হলো মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখে দেওয়া। ওয়েবসাইট কর্তৃপক্ষ যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনগুলো লিখে দেয়, সেগুলোই গুগল কী করে, তার এখানে ডিসপ্লে করে। এখানে গুগল নিজ থেকে সেই জিনিসগুলো ডিসপ্লে করে না। আপনি একটা ওয়েবসাইট তৈরি করার পরে এটা আপনার রাইট, আপনি আপনার মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দিয়ে সেটা আপনি লিখে দিবেন। আপনি যেটা লিখে দিবেন, যেটা বলবেন যেটা আমাকে টাইটেল হিসেবে দেখাও, গুগল আপনাকে সেটাকে টাইটেল হিসেবে দেখাবে। যেটা বলবেন ডেসক্রিপশন হিসেবে দেখাও, গুগল সেটাই আপনাকে ডেসক্রিপশন হিসেবে দেখাবে। আমি কি বুঝতে পারছি? আপনি একটা ফেসবুক ফ্যান পেজ তৈরি করেন, একটা ওয়েবসাইট তৈরি করেন, একটা ইউটিউবে চ্যানেল তৈরি করেন, যেটাই তৈরি করেন না কেন, যে কোনো ধরনের একটা ওয়েব কন্টেন্ট তৈরি করেন, প্রত্যেকটা ওয়েব কন্টেন্টের কী আছে,
মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আছে। এখন মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লেখার দায়িত্ব হচ্ছে আপনার। এখন আপনি যদি লেখে না দেন সেক্ষেত্রে অথরিটি নিচ থেকে লাগবে। এখন অথরিটি যখন নিচ থেকে লাগবে তখন সেই লেখাটা অতটা ভালো হবে না, কারণ সে অত ভালোভাবে বুঝবে না এবং আপনার ব্যবসায় ভালো হোক ওভাবে কি সে লাগবে না, সে অতটা গবেষণা করে লাগবে না। বাট আপনি যখন লিখবেন সেটা আপনি অনেক গবেষণা করে লিখবেন। ইটস ক্লিয়ার? দেখেন কাপড়ের দোকান আপনি যেভাবে লিখবেন, হেডিং কি লিখবেন? এক্সক্লুসিভ ফ্যাশন হাউস। মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে না? এখানে যাবতীয় দেশি বিদেশি এক্সক্লুসিভ ফ্যাশনেবল ভালো কাপড় এখানে পাওয়া যায়। দেশের সেরা কি মানে দেশ বিখ্যাত ফ্যাশন হাউস, অথবা এমন কিছু লিখবেন যেটা মানুষের মানে কি হয়, মানুষ আকৃষ্ট হয়। বাট গুগল যদি লেখে, কর্তৃপক্ষ যদি লেখে, সে খুব দায়সারাভাবে লাগবে। ঠিক আছে? ঠিক তেমনি আমরা যে ওয়েবসাইটের তৈরি করার পর সেই ওয়েবসাইটের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখে দেওয়ার দায়িত্ব আমাদের। বাট যদি আমরা লিখে না দিই তাহলে সেক্ষেত্রে গুগল আমাদের কন্টেন্টগুলো পড়বে, আমাদের কন্টেন্টগুলো পড়ে সে বুঝার চেষ্টা করবে এবং যতটুকু বুঝে সে ওটুকু নিয়ে লাগবে। এখন আমরা দেখেন এখন কোন ওয়েবসাইটের কন্টেন্ট কোম্পানি লিখে দিয়েছে, কোন ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন কোম্পানি লিখে দেয় নাই, এবং এর ফলে কোম্পানি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন এই যে এখানে আমরা বুঝতে পারতেছি ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, লিস্ট অফ ফ্যাশন হাউস। তাহলে এটা হলো কি নিউজ পেপার বাংলাদেশি.com। তাহলে এটা কিসের লিঙ্ক? এটা কি কোনো কোম্পানির লিঙ্ক? এরা কি কাপড় বিক্রি করে? ওরা কী করে? এটা হচ্ছে একটা নিউজ সাইট, তার মানে ওরা কাপড় বিক্রি করে না। বাট কাপড় বিক্রি করে কারা? রংবিডি.com। ওরা কাপড়ের দোকান না? কি বলেন? ওরা তো কাপড়ের দোকান। এখন কাপড়ের দোকান এখানে পাওয়ার আগে, এই রংবিডিতে যাওয়ার আগে আমরা কি এখানে স্পষ্টভাবে বুঝতে পারতেছি? দেখেন লিডিং ফ্যাশন হাউস অফ বাংলাদেশ, মোটামুটি আমরা বুঝতে পারতেছি না যে এটা কি, রংটা কি বাংলাদেশের একটা লিডিং ফ্যাশন হাউস টাইটেল। এখন এখানে গেলে আমি কি পাবো? মেন্স ওয়্যার পাবো, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি, শার্ট, টি শার্ট পাবো, কাতুয়া, কুর্তা, ফতুয়া, শেরওয়ানি, এক্সক্লুসিভ বয়েজ ওয়্যার, পাঞ্জাবি। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে এটা একটা পারফেক্ট মেটা টাইটেল এবং পারফেক্ট মেটা ডেসক্রিপশন। বোঝা যাচ্ছে না? এরপর দেখেন ডোরস ফ্যাশন হাউস, লিডিং ফ্যাশন হাউস ব্র্যান্ড ইন বাংলাদেশ। ডোরস, the leading fashion brand in Bangladesh. Doors Fashion House famous for its colorful and specially designed clothing by online Doors showroom. কি এটা বোঝা যাচ্ছে? তাহলে এটাও একটা পারফেক্ট টাইটেল, পারফেক্ট ডেসক্রিপশন। তাহলে টাইটেল এবং ডেসক্রিপশনটা এমন হইতে হবে যেমন আমি একটুকু পড়ে কিনে আমি সিদ্ধান্ত নেব যে আমি এই সাইটে যাবো কি যাবো না। এখন আপনার মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন যদি ভালো না হয় তাহলে পাবলিক আপনার সাইটে আর যাবে না। আপনি অনেক কষ্টবিষ্ট করে অনেক এসইও করে আপনার গুগলের র্যাঙ্কিংয়ে প্রথমে নিয়ে আসলেন, প্রথমে এনেও কোনো লাভ নেই। যদি আপনি যদি ভালো মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন না থাকে তাহলে মানুষ ওই প্রথমটাতে ক্লিক না করে 10 নম্বর পেজে গিয়ে 10 নম্বর পেজে সে ক্লিক করবে। তাহলে কোনো একটা লিঙ্কে ভালো হওয়ার জন্য প্রথমে আসা সেটাই মানে যতটুকু ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ভালো মেটা টাইটেল এবং ভালো মেটা ডেসক্রিপশন নিয়ে আসা। আচ্ছা, এরপর দেখেন ফ্যাশন ভিলা বাংলাদেশ, এটা হচ্ছে একটা ফেসবুকের পেজ, facebook.com/fashionvillabd। এটা একটা ফেসবুকের পেজ না? এই ফেসবুকের পেজটা গুগলের সার্চ লিস্টে চলে আসছে। এইটা ফেসবুকের পেজের ফ্যাশন ভিলা বাংলাদেশ ঢাকা, ফ্যাশন ভিলা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ, এত লাইক এত ওটা। এটা কোনো ভালো ডেসক্রিপশন না। তার মানে এই পেজটা তৈরি করার সময় এখানে মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল অ্যাড করা হয়নি, এবং যেগুলো নিয়ে আসছে এগুলো ফেসবুক নিজ থেকে নিজ দায়িত্বে এই জিনিসগুলোকে নিয়ে আসছে। বিষয়টা বুঝে গেল? ফেসবুক নিজ দায়িত্বে নিয়ে আসছে, এবং ফেসবুক যখন নিজ দায়িত্বে নিয়ে আসছে তখন কি এই জিনিসগুলো ফেসবুক তার ইচ্ছা মতো নিয়ে আসছে। এখন কেউ যদি লাগতো সে এতটা লাইক, এতটা, এটা কোথায়, ঢাকা বাংলাদেশ, ফ্যাশন ভিলা বাংলাদেশ, টকিং অ্যাবাউট দিস, টপ ইন্ডিয়ান ফ্যাশন ট্রেন্ডস, এগুলা এটা হচ্ছে ফেসবুক তার গুগল তার নিজের মতো করে সেটাকে লাগছে। মানে সে একটা দোকান খুলছে ফেসবুকে, বাট সে কোনো সাইনবোর্ড দেয় নাই। এখানে গুগল কী করছে, তার নিজের মতো করে সে জিনিসটা লিখে দিয়েছে। তাহলে জিনিসটা যখন লেগে দিয়েছে এটা কিন্তু এত ভালো হয়নি, আমরা কনফিউজড। এই পেজে আমরা কী পাবো? করা যাবে। জারিফ ফ্যাশন অ্যান্ড ক্রাফটস বাই বাংলাদেশি ফ্যাশন,
জারিফ ফ্যাশন অ্যান্ড ক্রাফটস ইজ অ্যান এক্সক্লুসিভ ফ্যাশন হাউস বাংলাদেশ সিটি ঢাকা বনানী অ্যান্ড চিটাগং শোরুম। জামদানি শাড়ি, মসলিন শাড়ি, সিল্ক শাড়ি, এটা কি ভালো আছে নাকি ভালো নেই? ভালো আছে, ঠিক আছে। তারপর হচ্ছে রিচমেন্ড টপ লিডিং ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, richmond.com। ইউর ব্রাউজ ডাস নট সাপোর্ট জাভা স্ক্রিপ্ট, যা হোক এটা প্রবলেম হয়েছে কোনো একটা। onjons.com কন্টেন্ট অন দিস পেজ রিকোয়ার্স এ নিউয়ার ভার্সন অফ অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার। যা হোক, এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ওরা যে অনজন্স যেটা সাইট তৈরি করছে ওই সাইটগুলো ওই যে ইনফরমেশনগুলো দিচ্ছে ওই ইনফরমেশনগুলো গুগল পড়তে পারতেছে না, কারণ হচ্ছে ওরা যে ফ্ল্যাশ প্লেয়ার ইউজ করছে ওই ফ্ল্যাশ প্লেয়ারগুলো ইমেজগুলো গুগল পড়তে পারতেছে না, সে কারণে এখানে ডেসক্রিপশনটা আসে নাই। কেন পড়তে পারতেছে না দেখি একটু। যে এখানে আছে ইয়া করে যেগুলো এগুলোতে ইমেজ, এখন গুগল তো এখানে কী লেখা আছে সেটা বুঝবে না, ইমেজ আকারে আসছে। তাহলে মোটামুটি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কি এটুকু ক্লিয়ার? মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লিখতে হবে কি হবে না? যদি আমরা না লিখি তাহলে কে লিখে দিবে? গুগল নিচ থেকে লিখে দিবে। এখন আমরা তাহলে অনেক ভালো না? আমরা না লিখলে গুগল তো নিচ থেকে লিখে দিচ্ছে, এটা অনেক ভালো হবে না? কেন ভালো হবে না কেন? হ্যাঁ, মানে আপনার মতো করে আপনি যত আন্তরিক সহকারে বলবেন সে কি অতটা আন্তরিক সহকারে বলবে না এবং অতটা ভালোভাবে হবে না। আপনি জানেন আপনি কীভাবে মানুষকে ইমপ্রেস করবেন, ওখানে জাস্ট নর্মালি ডেসক্রিপশন থাকবে বাট কোনো ইমপ্রেশন করার মতো কোনো কিছু থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন বলে কীভাবে অ্যাড করব। আমরা প্রথমে কীভাবে লিখবো মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কীভাবে লিখবো, আমরা কীভাবে সেই জিনিসগুলোকে অ্যাড করব, ঠিক আছে? আমরা সেই জিনিসগুলো এখন শিখবো। তাহলে আমরা এর মধ্যে যা যা পাইলাম, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কি, তারপরে আর কি জানছেন? কি জানছেন? কেন? এটার গুরুত্ব একটু ক্লিয়ার? মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কি, এটা কেন, এটার গুরুত্ব কি, তাই না? আচ্ছা, এখন আমরা শিখব কীভাবে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখব, কীভাবে। কীভাবে লিখব দেখুন। আচ্ছা, আমি আগে এগুলো শেষ করি। কীভাবে লিখব, কীভাবে সেট করব। সেট করব কোথায়? ফেসবুক ফ্যান পেজে, প্রথম হলো ওয়েবসাইটে ফেসবুক ফ্যান পেজে, তারপরে হ্যাঁ ইউটিউবে, প্লাস আপনি কোনো একটা আর্টিকেল, কোনো একটা ব্লগ লেখছেন, কোনো একটা আর্টিকেল লেখছেন, যে ব্লগ আর্টিকেল যে কোনো ওয়েব কন্টেন্ট, ব্লগ আর্টিকেল ইমেজ, আপনি যে কোনো একটা ইমেজ অ্যাড করলেন, ইমেজ এবং যে কোনো ওয়েব কন্টেন্টে, সেটা কি বুঝে গেল? ওয়েবসাইট যে কোনো ওয়েব কন্টেন্টে। তাহলে আমরা এগুলো জানলাম কেন, কি গুরুত্ব, এখন কীভাবে লিখবো। তাহলে আমরা প্রথমে আগে এমএস ওয়ার্ডে বিষয়টাকে লিখবো। এমএস ওয়ার্ডে বিষয়টাকে লেখার পরে আমরা সেটা ওয়েবসাইটে মানে আমরা সেট করবো। তাহলে আমরা আগে লিখি।
এখন লেখার আগে আমরা যেটা জানবো যে কীভাবে লিখবো। এখন কীভাবে লেখার আগে আমরা যেটা বুঝবো সর্বোচ্চ কতটা শব্দ আপনি এখানে দিতে পারবেন। এটার একটা লিমিটেশন আছে না, দেখেন কটুকু লেখার পর এখানে ডট ডট আসছে না, তার মানে এরপরও লেখা ছিল যে ওয়েবসাইটের সে লেখা লিখছিল, বাট সেগুলো গুগল সেগুলো ডিসপ্লে করে নেই। ডেসক্রিপশনের পরে আরও অনেক ডেসক্রিপশন ছিল বাট সেগুলো গুগল ডিসপ্লে করে নেই। আচ্ছা, এবং লিঙ্কটাকে সে পুরোপুরি দেখাচ্ছে। তাহলে প্রথমত আমাদের দরকার হচ্ছে লিমিটটা জানা, যে কতটুকু লিমিটের মধ্যে গুগল দেখাবে, মানে টাইটেলটা কতটুকু লিমিটের মধ্যে লেখা যাবে, কত ক্যারেক্টার, তারপরে ডেসক্রিপশনটা কত ক্যারেক্টার। তাহলে আমরা এগুলো একটু জেনে নিই, আপনারা আমাকে হেল্প করেন। আমি জানতে চাচ্ছি মেটা টাইটেলে কয়টা ইয়া দেওয়া যাবে। কয়টা কথা বলো না কেন, আরে ইয়া চালা হয়ে গেছে। বলেন, আপনারা বলেন, আমি কিভাবে এটা জানতে পারি মেটা টাইটেলে কয়টা ক্যারেক্টার লিখতে পারবো, মেটা ডেসক্রিপশনে কয়টা ক্যারেক্টার লিখতে পারবো। আমরা যখন অনলাইনে যখন কোনো কিছু হিসাব করি তখন শব্দ দিয়ে করবো নাকি ক্যারেক্টার দিয়ে লিখবো, যে কয়টা শব্দ লিখতে পারি সেটা হিসাব করবো নাকি কয়টা ক্যারেক্টার লিখতে পারি সেটা হিসাব করবো। কেন শব্দ দিয়ে সমস্যা কি? শব্দ বড় ছোট হয়, তাই না? একটা শব্দের মধ্যে একটা ক্যারেক্টার দিয়ে একটা শব্দ হতে পারে, আবার 10টা ক্যারেক্টার দিয়ে একটা শব্দ হতে পারে। তাহলে ওটা কোনো স্পেসিফিক কোনো ইয়া নেই, সিরুটি নেই। তাহলে আমাদের ইয়া হয়ে যাবে কি ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার। বলেন, আমি কিভাবে এটা জানবো, এটা জানার ওয়েটা আমাকে বলেন। আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবে সার্চ করবো। কোথায় যাবো বলেন, কোথায় যাবো? গুগলে, কম্পিউটার ভিলেজে যাবো। আচ্ছা, গুগলে গেলাম, তারপরে একটু কষ্ট করুন তো, টেবিল থেকে আরেকটু পেছনে নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে, বসতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলেন, গুগলে কি লিখে সার্চ করবো? লেন্থ, তারপরে লেন্থ অফ মেটা টাইটেল। Optimal length for search engine Google typically displays the first 50 to 60 characters. কয়টা? হ্যাঁ, of a title tag or as many characters as will fit into a 512 pixel display. If you keep your title under 55 characters, you can expect at least 95% of your title to display properly. তাহলে আমরা একটা ইয়া পেলাম কত? এখন আমরা একটু বেশি করে লিখলে সমস্যা কি? গুগল যতটুকু পারে ওটুকু দেখাক। আমরা লিখলাম 100 ক্যারেক্টার, এটা সুবিধা না? গুগল যতটুকু পারলো ওটুকু দেখাইল। এখন কথা হচ্ছে, যখন আপনি একটা লেখা লিখবেন, আপনি 100 ক্যারেক্টারের কোনো একটা লেখা লিখছেন, ওই লেখাটা পরিপূর্ণভাবে পড়লেই সে একটা ভাবটা বুঝতে পারবে। লেখাটা যদি অর্ধেক পড়ে তাহলে সে এটা কোনো মিনিংই হবে না। অর্ধেক বাদ না, লাস্টে যদি কয়েকটা শব্দ যদি বাদ যায়, এটার আর কোনো মিনিং হবে? মানুষ এটা বুঝতে পারবে? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমি একটা জিনিস যদি একটা সিনেমার গল্প আমি বলতেছি, এখন সিনেমার গল্প আমি অনেক লম্বা করে বলতেছি, বাট লম্বা করে বলে কি 70% বললাম, লাস্টে 30% বললাম না, হবে? আবার আমি কি বললাম, ছোট করে পুরো গল্পটাই বললাম, তাহলে কোনটা ভালো হবে? তাহলে আমরা এখানে 55 ক্যারেক্টারের মধ্যে লিখবো। ক্যারেক্টার যদি বাড়ান, যদি আপনার যদি বেশি হয়, তাহলে সেই জিনিসটা এখানে আর আসবে না। তাহলে আমাদের দরকার হচ্ছে 55 বলতে প্রয়োজন আমরা 50-র মধ্যে লিখবো। 50-র মধ্যে যদি আপনি লিখি, তাহলে আমার নিচের যে 100% কী হবে দেখাবে। আমি যতটুকু লিখছি ততটুকু দেখাবে, এবং ওটুকু দেখে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি বা 55 বলছে, 55-এর মধ্যে তারা গ্যারান্টি দিচ্ছে কত? 95%। তার মানে আমি 50 ক্যারেক্টারের মধ্যে যদি লিখি, আমি গ্যারান্টি পাবো কত? 100%। তাহলে আমি ক্লিয়ার হইলাম যে আমি মেটা টাইটেলের লেন্থ কত। আচ্ছা, এখানে লেন্থ অফ মেটা টাইটেল এটা দিলাম, এটা অন্য কোনোভাবে আসবে না? কি লিখলে আসবে? মেটা টাইটেল ক্যারেক্টার সাইজ, মেটা টাইটেল সাইজ আসবে না? মেটা টাইটেল লেন্থ, মেটা টাইটেল ম্যাক্সিমাম ক্যারেক্টার, ম্যাক্সিমাম লেন্থ আসবে না? অনেকভাবে এই জিনিসটা আসবে। আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি, আপনি জাস্ট সিম্পলি চিন্তা করে যেটা দিয়ে সার্চ করবেন আপনি সেটাতে আসবেন। তাহলে আমি একটা জিনিস পেলাম কত? মেটা টাইটেল সর্বোচ্চ কত ক্যারেক্টার হবে? 50।
স্পেস নিই। তাহলে মেটা টাইটেলের লেন্থ হচ্ছে 50 ক্যারেক্টার। এরপর হলো মেটা ডেসক্রিপশন। কত? 160 150 150 and 160, তাই না? তাহলে আমরা কোনটা নেব? 160 নেব, 150 নেব? কোনটা নেব? 150। ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? চরিত্র। চরিত্র না? ক্যারেক্টার মানে কি? অক্ষর না চরিত্র? কি? হ্যাঁ, যাই হোক, এক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে অমুক ভাইয়ের চরিত্র, তাই না? আর আমাদের এসইউর ক্ষেত্রে কি? অক্ষর। এখন এখন ক্যারেক্টার এবং লেটার্সের মধ্যে পার্থক্য কি? লেটার্স মানে তো বর্ণ। বর্ণ এবং ক্যারেক্টারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, রাইট। তাহলে আমরা ক্যারেক্টার বলতে সেগুলো বুঝি, বলতে লেটার বলতে সেগুলো বুঝি এ বি সি ডি ই এফ জি, এগুলো সবগুলো হচ্ছে লেটার। এগুলো সবগুলো কি হচ্ছে? লেটার্স, তাই না? এগুলো হচ্ছে বর্ণ। একটা ডট, সেটা কি লেটার্স বলা যাবে? সেটা লেটার্স না, বাট সেটা একটা ক্যারেক্টার। কমা, সেটা ক্যারেক্টার। আবার স্পেস বার, কোনো কিছু লেখি নেই, একদম কোনো কিছু লেখে একটা স্পেস দিছে, সেই স্পেসটা কি? সেটা একটা ক্যারেক্টার, তাই না? এবং এই যে এ লিখলাম, সেটা কি? সেটা একটা ক্যারেক্টার। প্রথমত সেটা ক্যারেক্টার, তারপরে সেটা লেটার্স, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা ক্যারেক্টারও বলতে পারি, লেটার্সও বলতে পারি। তাহলে যদি লেটার্স বলা হয় তাহলে বোঝা হবে যে শুধুমাত্র এবিসিডি, এ থেকে জেড পর্যন্ত 26টা ক্যারেক্টার, 26টা লেটার। আর যদি ক্যারেক্টার বলা হয় তাহলে জ্যোতি চিহ্ন, স্পেস বার সব কিছু আসবে কিসের মধ্যে? ক্যারেক্টারের মধ্যে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা যখন একটা স্পেস দেবো সেটাকে একটা ক্যারেক্টার হিসেবে গণ্য হবে, দুইটা স্পেস দিলে সেটা একটা দুইটা আর একটা ক্যারেক্টার হিসেবে গণ্য হবে। না লাগবে না, যেতে হবে না। তাহলে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ক্যারেক্টার এবং লেটার্স। আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে আমরা স্পেস বার দিই, কমা দিই, তাহলে কমা দিলে সেটা একটা ক্যারেক্টার, স্পেস বার দিলে সেটা একটা ক্যারেক্টার। এইভাবে কমা দিয়ে, স্পেস বার দিয়ে, ইয়া দিয়ে, বর্ণ লিখে সর্বোচ্চ আমি টাইটেল লিখতে পারবো কয়টা? 50টা। আর সর্বোচ্চ ডেসক্রিপশন লিখতে পারবো কয়টা? 150 ক্যারেক্টার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা তাহলে লেখা শুরু করি। এখন এই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন লেখার জন্য প্রথমে আপনাকে মনোযোগ দিতে হবে আপনার কন্টেন্টের দিকে, যে আপনার ওয়েবসাইট কী বলে, আপনার সাইটের মধ্যে আপনি কী রাখছেন। এখন যেটা রাখছেন সেটাকে আপনাকে ফুটাই তুলতে হবে, ঠিক আছে? আমরা একটা দোকানের জন্য একটা সাইনবোর্ড যেরকম, ওই দোকানের সাইনবোর্ড দেখে আপনি মানে কি মোটামুটি শিখতে পারবেন। বিভিন্ন দোকানের সাইনবোর্ডগুলো যখন দেখবেন, ওই দোকানের সাইনবোর্ডগুলো দেখে আপনি মোটামুটি শিখে যাবেন। আজকে ক্লাস থেকে বেরোয় যখন আপনি রাস্তায় হাঁটবেন, বিভিন্ন দোকানের টাইটেলগুলো দেখবেন আর ডেসক্রিপশনগুলো দেখবেন, ওইটা দেখে মোটামুটি আপনার কি বোঝা হয়ে যাবে যে ডেসক্রিপশনগুলো, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ডেসক্রিপশন লিখি। আমরা একটা ফ্যাশন হাউসের জন্য ডেসক্রিপশন মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখি। দোকানের নাম কি? একটা কাপড়ের দোকান, একটা কাপড়ের দোকান। আমি কাপড়ের দোকানের জন্য একটা সাইনবোর্ড লাগবো। তাহলে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লেখা আর সাইনবোর্ড লেখা সেম। তাহলে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সমান সমান কি? সাইনবোর্ড। তাহলে আমরা আমাদের একটা কাপড়ের দোকান আছে, এখন সেই কাপড়ের দোকানের জন্য আমরা এখন সাইনবোর্ড লিখব। কার কোনো আপত্তি আছে? সেই কাপড়ের দোকানের নামটা আমাদের অতি পরিচিত, আবুল ক্লথ স্টোর, রাইট। এটা হচ্ছে বড় করে হেডিং এখানে লেখা আছে, এটা একটু আর একটু বড় করে দিই। হ্যাঁ, তারপর এখন মেটা ডেসক্রিপশন লিখবো। এখানে
আচ্ছা, আগে এখন প্রথমে মানুষের যে জিনিসগুলো পাবে, একটা ডেসক্রিপশন লেখার জন্য প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে কি আছে। দেখেন কয়েকটা ক্রম আছে, আমরা ক্রমগুলো অনুসরণ করব। প্রথম হচ্ছে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে প্রথমে কি। আচ্ছা, আমরা একটা টাইটেলটা লেখা শিখাই। আচ্ছা যাই হোক, আমি আগে সংক্ষিপ্তভাবে লিখি, তারপর আমি জিনিসটা বুঝাই। শার্ট ফতুয়া পাঞ্জাবি। তাহলে এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমি সহজ করে বিষয়টা বলি। তাহলে আমি টাইটেলে মানুষ দেখবে সেটা কি, এই যে এই ক্লথ স্টোর, এটা হচ্ছে মানুষ বড় করে দেখবে টাইটেলটা। তার মানে এখানে কি আছে, কাপড় আছে। এটা দেখার পর মানুষের কী কী জানার ইচ্ছা হবে, কাপড় তো বুঝলাম, কী কী ধরনের কাপড় পাওয়া যায়, কী কী আছে সেখানে, শার্ট আছে, ফতুয়া আছে, পাঞ্জাবি আছে। তাহলে এগুলো হচ্ছে আমার মূল কথা, তাই না? এগুলো হচ্ছে একদম মূল কথা। এখন এই মূল কথাগুলোকে আমরা কীভাবে লাগবো, সাজায় লাগবো, সুন্দরভাবে গুছায় লাগবো। তো দেখেন আমি কীভাবে লাগবো। টাইটেল লেখার ক্ষেত্রে প্রথমত আমাকে যেটা দিতে হবে সেটা হলো ওইটার মানে নেচার সম্পর্কে, যে এখানে কী আছে সেটা এক শব্দের মধ্যে বোঝাতে হবে। এখানে কী আছে মানে এই লিঙ্কে ক্লিক করে আমি কি পাবো সেটা এক শব্দের মধ্যে সেটা বোঝাতে হবে। বলুন এখানে কি আছে, আবুল ক্লথ স্টোরে কি আছে, শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। তাহলে এই লেখাটা এমনভাবে লিখতে হবে যেন এই জিনিসটা পড়েই মানুষ মোটামুটি বুঝে ফেলতে পারে যে ভিতরে এখানে ক্লিক করলে সে কি পেতে যাচ্ছে। তো এই যে কি পেতে যাচ্ছে, এখানে ক্লথ স্টোর ইয়া দিয়ে এই ক্লথ শব্দটা এখানে লিড করতেছে কি, যে ভিতরে আসলে এখানে সে কীভাবে কাপড় পাবে। আচ্ছা, আমরা তখন যেটা করব যে প্রথম হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এরপরে দেবো কি প্রতিষ্ঠানের টাইপ। আমরা টাইটেল লেখার সময় টাইটেল যেভাবে লিখবো, এক নম্বরে লিখবো প্রতিষ্ঠানের নাম, দুই নম্বরে লিখবো প্রতিষ্ঠানের টাইপ, মানে কোন টাইপের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের টাইপ, প্রতিষ্ঠানের বিষয়বস্তু টাইপ। একটু দেখেন এখানে এই যে প্রথমে প্রতিষ্ঠানের নাম ফ্যাশন, দেখেন রং কিভাবে লেখছে, লিডিং ফ্যাশন হাউস ইন বাংলাদেশ। তার মানে এটা কি প্রথমে প্রতিষ্ঠানের নাম, তাই না? তারপর কি প্রতিষ্ঠানের টাইপ, জারিফ ফ্যাশন অ্যান্ড ক্রাফটস অফ বাংলাদেশ। জারিফ ফ্যাশন, এটা কি জারিফ ফ্যাশন অ্যান্ড ক্রাফটস অফ বাংলাদেশ, এটা কি নাম। এরপরে কি টাইপ, বাই বাংলাদেশি ফ্যাশন। আপনি এখানে আসলে বাংলাদেশি ফ্যাশন কিনতে পারবেন। রিচম্যান টপ লিডিং ফ্যাশন হাউস ইন বাংলাদেশ। রিচম্যান এটা কি নাম, রিচম্যান একটা ব্র্যান্ড আছে না, রিচম্যান ব্র্যান্ডের নাম। এরপর এই ব্র্যান্ডের টাইপ হচ্ছে কি, এটা হচ্ছে বাংলাদেশের টপ লিডিং ফ্যাশন হাউস ইন বাংলাদেশ। তাহলে আমাদের টাইটেলের মধ্যে জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে প্রথমে ব্র্যান্ডের নাম সংক্ষিপ্ত করে, আর পরবর্তী কি এটার টাইপ। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের টাইপ, আর 3 নম্বরে যেটা দিতে পারেন সেটা হচ্ছে আকর্ষণ, মানে বিশেষ আকর্ষণ, মানে এক্সক্লুসিভ কি আছে, বিশেষ আকর্ষণটা কি। বিশেষ আকর্ষণ হলো আমরা এমন কিছু গুণের কথা বলবো যেগুলো সাধারণত অন্য কোথাও নেই। যেমন এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, এক্সক্লুসিভ ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, লার্জেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, সস্তা ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, লিখতে পারি না? তাহলে দেখেন আমরা এই আবুল ক্লথ স্টোরটা হচ্ছে কি, আমরা যখন সাইনবোর্ডে লিখবো তখন এইভাবে লিখবো। ঠিক আছে, এখন এই আবুল ক্লথ স্টোরের নিচে আমরা একটা স্লোগান থাকবে না, একটি বিশ্বস্ত কাপড়ের দোকান, রাইট। তাহলে নর্মালি সাইনবোর্ড যেভাবে লেখা হয়, প্রথমে লেখা হয় দোকানের নাম, তারপর লেখা হয় কি তার একটা স্লোগান। আমরা অনলাইনের ক্ষেত্রে করবো কি, সেই স্লোগানটাকে আমরা পাশে লিখে দেবো, টাইটেলের সাথে আমরা অ্যাটাচ করে লিখে দেবো আবুল ক্লথ স্টোর অত্যাধুনিক কাপড়ের সমাধান।
অত্যাধুনিক মানে কি এখানে কাপড় দিয়ে ড্রেস বানায় নাকি অন্য কিছু দিয়ে মানে, অথবা বলতে পারি ডিজিটাল ডিজিটাল কাপড়ের দোকান বলা হয় না? আচ্ছা, আপেল ক্লথ স্টোর। নর্মালি কীভাবে লেখা থাকে একটু বলুন তো? অত্যাধুনিক শাড়ির বিপুল সমাহার। আচ্ছা, অত্যাধুনিক মানে এক্সক্লুসিভ দেখেন। হ্যাঁ, রুচিশীল কাপড়ের বিশাল সমাহার। রুচিশীল পোশাকের কাপড় না, পোশাকের এক্সক্লুসিভ কালেকশন। তাহলে আবুল ক্লথ স্টোর হচ্ছে দোকানের নাম, তারপর লেখা থাকে কি স্লোগান, তাই না? রুচিশীল পোশাকের এক্সক্লুসিভ কালেকশন, এটা একটু কি ঘুরে টুরে একটু লেখা থাকে। একটা সাইনবোর্ডের মধ্যে একটা নাম থাকবে, নামের পরে কি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নামটা কি টাইপের বোঝানোর জন্য স্লোগানটা থাকে, তাই না? স্লোগান আসলে কি বলা হয়, মানে আমরা কোন ধরনের প্রতিষ্ঠান সেটাই বলা হয়, তাই না? এরপর কি থাকে, ডেসক্রিপশন থাকে। তাহলে আমরা সাইনবোর্ডে যখন লিখবো তখন আমরা আবুল ক্লথ স্টোর বড় করে লিখবো, রুচিশীল পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এটা একটু ছোটো করে লিখবো, টাইটেল হচ্ছে একটু ছোটো করে লিখবো স্লোগানটা। আর যখন আমরা প্রতিষ্ঠানের এটা দেবো টাইপ অথবা স্লোগান। তাহলে আমরা যখন কোনো একটা অনলাইনে যখন লিখবো তখন আমরা প্রতিষ্ঠানের নাম দেবো, তারপর প্রতিষ্ঠান কী টাইপের সেটা বুঝাবো, তার মানে আমরা ওই স্লোগানটাই কি এখানে আমরা দিয়ে দেবো। তাহলে আমাদের অনলাইনের ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের নামের পাশে কি লিখবো, প্রতিষ্ঠানের নেচারটাকে, প্রতিষ্ঠানের টাইপটাকে, প্রতিষ্ঠানের স্লোগানটাকে আমরা সেটা পাশেই লিখে দেবো। এটুকু ক্লিয়ার? এরপর হলো বিশেষ আকর্ষণ। এখানে টাইটেলের মধ্যে আপনাকে বিশেষ আকর্ষণ অ্যাড করতে হবে। বিশেষ আকর্ষণটা কি? এই যে বললাম রুচিশীল পোশাকের, এরপর বললাম এক্সক্লুসিভ কালেকশন, এগুলো কি আকর্ষণ না? তাহলে রুচিশীল, এক্সক্লুসিভ, সস্তা, তারপর কি ফ্যাশনেবল, ডিজিটাল, আরও এমনগুলো শব্দ মানে বিশেষণ অ্যাড করা। হ্যাঁ, অনেকগুলো বিশেষণ অ্যাড করা যেন সেই জিনিসগুলোকে কী হয় মানুষ যেন বুঝতে পারে এটার কোয়ালিটি কতটুকু, সেটা যেন মানুষ বুঝতে পারে। এখন ক্লথ স্টোরটা অনেকগুলো আছে, অনেকগুলো ক্লথ স্টোর থাকবে, বাট এই আবুল ক্লথ স্টোরের বিশেষত্ব কি? আবুল ক্লথ স্টোরে মানুষ অন্য আকিস ক্লথ স্টোরে না গিয়ে আবুল ক্লথ স্টোরে কেন আসবে সেটা মানুষকে বোঝাতে হবে না? কারণ কি? কারণ আবুল ক্লথ স্টোরে কি আছে, এক নম্বরে রুচিশীল পোশাক পাওয়া যায়, আর দুই নম্বরে সেই পোশাকগুলো কি এক্সক্লুসিভ, ঠিক আছে? আর তিন নম্বর হচ্ছে সেই পোশাকগুলো যেন কোনো দাম দিতে হয় না। তাহলে প্রথমত আমাদেরকে প্রতিষ্ঠানের নাম, এরপরে আমাদের স্লোগানে বোঝাতে হবে যে এই প্রতিষ্ঠানে আপনি কেন আসবেন, ঠিক আছে? আপনারা কি টাইটেলটা লিখতে পারবেন? তাহলে টাইটেলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নামের পরে কি প্রতিষ্ঠানের টাইপ অথবা স্লোগান, তারপরে কী থাকবে, এগুলো লেখার পর আপনি বিশেষ আকর্ষণ এখানে অ্যাড করবেন। এই যে এক্সক্লুসিভ, রুচিশীল, এই ধরনের বিশেষ আকর্ষণীয় কতগুলো কয়েকটা শব্দ অ্যাড করবেন। এবং এই টোটাল সবগুলো মিলে লেন্থ হবে কত ক্যারেক্টার? 150 নাকি 50? টাইটেলে আমরা এখন টাইটেল নিয়ে কথা বলতেছি, এই যে টাইটেল নিয়ে আমি কথা বলতেছি, টাইটেলে কত হবে? 50। তাহলে আমরা একটু গণি। আচ্ছা দাঁড়ান, আমরা একটু আমরা MS ওয়ার্ডের জিনিসটা লিখি। MS ওয়ার্ডে আমরা সরাসরি ওয়ার্ড কাউন্ট করতে পারবো। কোথায়? আবুল ক্লথ স্টোর, কমা রুচিশীল পোশাকের এক্সক্লুসিভ কালেকশন। ওটা লিখি, হাউস অফ কোয়ালিটি অ্যান্ড এক্সক্লুসিভ ক্লথ।
this is menswear. menswear ঠিক আছে। তাহলে এখানে কি পাওয়া যায়, এই দোকানের নাম কি? দেখেন অনেকগুলো প্রশ্ন, আপনি যেটা দেখবেন একটা টাইটেল লেখার পর আপনি অনেকগুলো কোশ্চেন করবেন, অনেকগুলো কোশ্চেন করে যদি অ্যান্সার পান তাহলে আপনার টাইটেলটা ঠিক আছে, বাট কিছু কোশ্চেন যদি অ্যান্সার না পান তাহলে বুঝুন কি আপনার কিছু অপূর্ণতা আছে। এবার একে আপনি কোশ্চেন করেন, আপনি যে টাইটেলকে লিখবেন সেই টাইটেলকে আপনি কোশ্চেন করবেন, দেন ওকে আপনি কোশ্চেন করেন। তোমার নাম কি? আবুল ক্লথ স্টোর। তারপর তোমার কাছে কি আছে? কি আছে? ক্লথ, মানে কি আছে? ক্লথ আছে। এই ক্লথ শব্দটা বুঝেছে তোমার কাছে ক্লথ আছে। এখন তোমার কাছে কার ক্লথ আছে? ছেলেদের ক্লথ, ছেলেদের ক্লথ, মেয়েদের ক্লথ নাকি শিশুদের ক্লথ? ছেলেদের ক্লথ। কোনটা থেকে পাচ্ছি? মেন্সওয়্যার। তারপরে তো তোমার ক্লথগুলো কেমন? এগুলো ভালো হবে তো? কেমন? আমার ক্লথগুলো এক্সক্লুসিভ, মানে না কোয়ালিটি ভালো। তো ভালো কোয়ালিটি তো আরও অনেকের কাছে আছে, তো আমি তোমার কাছে কেন যাবো? আর আকিস কোম্পানি আরও ভালো কোয়ালিটি সেল করে, আমি আকিস কোম্পানিতে না গিয়ে তোমার কাছে কেন আসবো? কারণ আমাদেরগুলো এক্সক্লুসিভ, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে আপনি আরও অনেকগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো কোশ্চেন করবেন। কোশ্চেন করে যদি আপনি সবগুলো কোশ্চেনের অ্যান্সার পান, ইটস ওকে। আর যদি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার না পান তাহলে সেই জিনিসটা এখানে অ্যাড করতে হবে। কারণ আমরা মেন্সওয়্যারটা লিখতে ভুলে গেছি। তাহলে আপনি যখন কোশ্চেন করবেন যে তুমি কাদের কাপড় সেল করো, কোশ্চেন উত্তর আছে আমি কাপড় সেল করি, বাট ছেলেদের কাপড় না মেয়েদের কাপড়, বাচ্চাদের কাপড়, কোনো কিছু আছে নাই। তাহলে আমরা যদি কোনো কোশ্চেন করে অ্যান্সার যদি না পান তাহলে সেই অ্যান্সারটা এখানে অ্যাড করে নেবেন। এটা পারা যাবে না? ক্লিয়ার? এখন আমরা মোটামুটি ভালো একটা টাইটেল লাগলাম, আমরা সন্তুষ্ট না? এখন গুগল সন্তুষ্ট কিনা, এখন আমরা ওয়ার্ড কাউন্টটা চেক করে দেখি। ওয়ার্ড কাউন্ট দিয়ে যদি দেখি যে ওয়ার্ডটা বেশি হয়ে গেছে তাহলে আমরা কি কম গুরুত্ব সম্পন্ন কিছু জিনিস আমরা ফেলে দেবো। যেমন এ হাউস অফ, এটা আমরা ফেলে দিতে পারি। প্রিপোজিশনগুলো আমরা ফেলে দিতে পারি, মানে অফ ফেলে দিতে পারি না? মানে অনেক কিছু ফেলে দিলে আমাদের জিনিসটা কি আসবে। এখন আমরা টোটালি দেখি জিনিসটা 50 ক্যারেক্টারের মধ্যে আসছে কিনা। ওয়ার্ড কাউন্ট কই? কোথায় ওয়ার্ড কাউন্ট? পেজ লেআউটে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখেন এখানে, দেখেন কোথায় অনলাইন থেকে যে দেখাচ্ছিলেন, আর একটু দেখেন। ওয়ার্ড কাউন্ট এখানে আছে। কোথায় যাব? হোমের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে ওয়ার্ড কাউন্ট এখানে থাকবে কোথায়? প্যারাগ্রাফ তো এটাই। যে একটা অপশন আছে, সরাসরি এটা বলবে কয়টা ওয়ার্ড ইনসার্ট পেজ। এটা হচ্ছে ওয়ার্ডটা আছে 10/10, ওয়ার্ডটা আমাদের ওয়ার্ড দরকার নেই। কই কথা বলো না কেন? In this video, I'm going to demonstrate
two different ways that you can learn about the word count that you're currently typing in Microsoft Word 2013. On your screen, I have Microsoft Word 2013 opened, and I have inserted the text of the Gettysburg Address in this document. So the question becomes, how many words do I currently have in my document? Well, if I look down at the status bar, I can see it says page 101, but it says 286 words. So that meant such as a number of books. I'll get the actual word count. And if I go ahead and click on where it says the number of words, I'll get the actual word count dialog box. এটাই তো, এটা কোথায় ক্লিক করলে আসবে? So that tells me my current কোথায় কোথায় word count. And if I go ahead and click on where it says the number of words, I'll get the actual word count. কোথায় ক্লিক করছো? এখানে আচ্ছা, কোনো কিছু যদি ভুলে যান সেটা মনে করে দেওয়ার দায়িত্ব কার? হ্যাঁ, তাহলে আমাদের পেজ আছে, আমাদের ক্যারেক্টার দরকার, তাই না? বাহ, বরাবর মিলে গেছে। আচ্ছা, উইথ স্পেস সহ আছে। তাহলে আমাদের গুগল কোনটাকে কাউন্ট করবে, স্পেস সহ নাকি স্পেস ছাড়া? স্পেস সহ কাউন্ট করবে, তাই না? তাহলে আমাদের স্পেস সহ আছে কয়টা? কত? সরান কত আছে? 59। তাহলে আমাদের কমাতে হবে কয়টা? 9টা। এবার আসেন আমরা কমাই, 9টা কমাইতে হবে। তাহলে আমাদের আবুল ক্লথ স্টোর, কোয়ালিটি, এক্সক্লুসিভ, মেনসওয়্যার, তাই না? এই মানুষ সম্পূর্ণটা না দেখে 3টা শব্দ দেখলে মানুষ বুঝতে পারবে না। মেনসওয়্যার, কোয়ালিটি, এক্সক্লুসিভ, এই 3টা আমাদের গুরুত্বপূর্ণ শব্দ। আমরা বাকি আমরা প্রথমত কি অফ কেটে দিই, তাই না? এ হাউস অফ কোনটা? যাক, আমরা এ হাউস অফ এটাও আমরা পুরোপুরি কেটে দিই। কোয়ালিটি এন্ড এক্সক্লুসিভ, মেনসওয়্যার, কোনটাই? আচ্ছা, তাহলে এবার আমরা ইয়া করি। এবার কয়টা? তাহলে এটা পরিপূর্ণভাবে আসবে কিনা? তাহলে আমরা যখন লিখবো, আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা লিখবো। মনের মাধুরী মিশিয়ে লেখার পর যদি দেখি যে 50 ক্যারেক্টার বেশি হচ্ছে, তখন আমরা কি করব? অপ্রয়োজনীয় বিষয়গুলো আমরা কেটে দেবো। প্রথমত আমরা কাটবো প্রিপোজিশন। অফ, ইন, অন, বাই, প্রিপোজিশন ছাড়াও একটা জিনিস বুঝে যায়, তাই না? প্রিপোজিশনগুলো বাদ দেবো। এরপর অন্য কোনো অপ্রয়োজনীয় শব্দ থাকলে অথবা গুরুত্বহীন, কম গুরুত্বপূর্ণ শব্দ, এগুলো আমরা কেটে দেবো। কাটার পর এখন আমরা দেখতেছি এটা 48 ক্যারেক্টার। তাহলে আমরা এটাকে আমরা মেটা টাইটেল হিসেবে নিতে পারি। তাহলে আমরা টাইটেলটা লিখে ফেললাম। সবাই কি খুশি? আচ্ছা, তাহলে এবার আমরা মেটা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন লেন্থ কত? 150। তাহলে ডেসক্রিপশন টাইটেল লেখার জন্য প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর প্রতিষ্ঠানের টাইপ অথবা স্লোগান, তারপর বিশেষ আকর্ষণ। এটুকু সবার মনে থাকবে? এটুকু সবাই বুঝতে পারছেন? টাইটেল লেখা নিয়ে কিছু বলার আছে? আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন। এখন আমাদের আসল ডেসক্রিপশন কি? আমরা যদি সহজ করে বলি যে এখানে আপনি শার্ট, ফতুয়া, পাঞ্জাবি কিনতে পারবেন। আপনি এখান থেকে শার্ট, ফতুয়া এবং পাঞ্জাবি কিনতে পারবেন, তাই না? মানে শার্ট, টাইটেল, ডেসক্রিপশন। বল, আমাদের ডেসক্রিপশন আমরা প্রথমে ইয়া করবো কি? আচ্ছা, এটা হচ্ছে 50 ওয়ার্ড, 50 ক্যারেক্টার। ডেসক্রিপশন আমরা লিখবো তো 150 ক্যারেক্টার।
2টা বেজে গেছে। তাহলে ডেসক্রিপশনের মধ্যে আমরা প্রথমে হচ্ছে 1 নম্বরে দেবো আমি বিবরণ, কী কী পাওয়া যায় বিবরণ। 2 নম্বরে দেবো কাজের জন্য, মানে কার জন্য, মানে আমি যেটা লিখতেছি এটা কে ইউজ করবে, মানে ইউজার কে, কী কী পাওয়া যাবে, কার জন্য পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে বিশেষ আকর্ষণ। 4 নম্বর হচ্ছে ইমোশন। 1 নম্বর হচ্ছে বিবরণ, কার জন্য। তাহলে শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। এখন শার্ট, ফতুয়া, পাঞ্জাবি এটা আবার এর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে না, আমাদেরকে কাস্টমারটা একদম কাস্টমার গ্রুপটা একদম স্পেসিফিক করে দিতে হবে। শার্ট, ফতুয়া, পাঞ্জাবি এটা কি কোনো মানে ইয়ং নাকি ওল্ড, তাই না? এখন বলুন কাদের জন্য করবো? ইয়াংদের জন্য করি। তাহলে শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। তাহলে ফ্যাশনেবল মানে ফ্যাশন, সচেতন, রুচিশীল, যাও এটা হচ্ছে রুচিশীল তরুণদের জন্য। তাহলে আমি এখানে কাস্টমার মানে করলাম, এখানে প্রথমত এটা কাদের জন্য? তরুণদের জন্য। এবং সেই তরুণদেরকে আমি আরও স্পেসিফিক করছি, তরুণরা কী হবে? যারা ফ্যাশন সচেতন এবং যারা রুচিশীল। তাহলে আমি কাস্টমার গ্রুপকে স্পেসিফিক করছি না? তাহলে প্রথমত হচ্ছে বিবরণ, আমি কি কি প্রোডাক্টের বিবরণ লাগবে সেগুলো আমার এখানে পাওয়া যায় শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। এখন এটা কাদের জন্য? তরুণদের জন্য, তাই না? এখন তরুণদের জন্য বললে সেটা আবার কি, তার মধ্যে আবার ইয়ে হতে পারে, ঠিক আছে? তরুণদের মধ্যে আমি আরও স্পেসিফিক করছি, এবং তরুণদের জন্য যে তরুণরা ফ্যাশন সচেতন এবং যে তরুণরা রুচিশীল, সবার জন্য না। তাহলে আপনি বিবরণ লিখবেন কী কী পাওয়া যায়, ওইটা কাদের জন্য সেটা আপনি স্পেসিফিকভাবে লিখবেন এবং শাখা প্রশাখা সহ লিখবেন। আমাদের এখানে শাখা প্রশাখা হয়েছে না? এরপর হচ্ছে বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণটা এখানে অ্যাড করতে হবে। সুলভ মূল্যে ফ্যাশন সচেতন রুচিশীল তরুণদের জন্য শার্ট, ফতুয়া, পাঞ্জাবি পাওয়া যায়। সুলভ মূল্যে, তাহলে আমাদের যেটা আমাদের বিশেষ আকর্ষণ অ্যাড করবে, একটা বলতে পারে সুলভ মূল্যে, আর একটা বলতে পারে এক্সক্লুসিভ, তাই না? আচ্ছা আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। তাহলে আমরা বলতে পারি সুলভ মূল্যে, তারপরে আরেকটা কি একটা হচ্ছে সুলভ মূল্যে, আরেকটা কি বলছিলাম একটু আগে? এক্সক্লুসিভ। আচ্ছা বলি এক্সক্লুসিভ। একবার ইউজ করা হয়েছে অবশ্য। ও আচ্ছা, এক্সক্লুসিভ, তারা আর ইউজ করা যাবে না। উন্নত মানের দিতে পারেন, সুলভ মূল্যে উন্নত মানের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। তাহলে সুলভ মূল্যে উন্নত মানের, এই দুটো আমি কি দিলাম? বিশেষ আকর্ষণ অ্যাড করলাম, তাই না? এরপরে ইমোশন অ্যাড করতে হবে। দেশি বিদেশি, সুলভ মূল্যে উন্নত মানের, এক্সক্লুসিভ, এইভাবে আরও অনেকগুলো শব্দ অ্যাড করা যায়। এগুলো কি বিশেষ আকর্ষণ, মানে মানুষকে আকৃষ্ট করার জন্য, ঠিক আছে? এবার হচ্ছে ইমোশন, এখন ইমোশন অ্যাড করতে হবে। মানে এমন একটা কিছু লিখতে হবে যেন এটা পড়ে গিয়ে মানুষ কাঁদতে আপনার এটা দেখে, যেন মানুষ যেন ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে? বলেন। এমন একটা শব্দ অ্যাড করেন যেটা দেখে কি মানুষ আপনার এখানে ব্রাউজ করতে সে কি একদম মানে বাধ্য হবে। ইমোশনালি সে কি মানে ইমোশনালি হাইজ্যাক, এক্সেপশন না, ইমোশনাল। বলেন। পাখি ড্রেস, পাখি ড্রেস, এই পাখি ড্রেসের যে বিষয়টা, এটা কি একটা কোয়ালিটির বিষয় নাকি ইমোশনাল বিষয়? ইমোশন কেন? কারণ পাখি নামে কোনো একটা মেয়ে অথবা পাখি নামে কোনো একটা ক্যারেক্টার এই ড্রেসটা পরে অভিনয় করছে, সম্ভবত হিন্দি সিরিয়ালের কোনো একটা ইয়া থেকে, তাই না? তো ওই পাখি ড্রেস এটা যতটুকু না কোয়ালিটি, এখানে এটার মধ্যে কোয়ালিটি কি আছে সেটা কি মানুষ দেখে? এখানে দেখে ডিজাইনটা, হয়তো পাখি ড্রেসের চেয়ে আরও অনেক সুন্দর ডিজাইনের কাপড় আছে না? তাহলে মানুষ এখানে ডিজাইনটা ইম্পর্টেন্ট। তাহলে পাখি ড্রেস কেনার সময় মানুষকে যেটা উদ্বুদ্ধ করে সেটা কোনটা, কোয়ালিটি নাকি ইমোশন? ইমোশন। কোয়ালিটি ইমপ্রেস করে না, ডিজাইনে ইমপ্রেস করে না, তাহলে ইমপ্রেস করে ইমোশন। কারণ পাখি ড্রেস সম্পর্কে সে আগে শুনছে,
ঠিক আছে, ইমোশন। হ্যাঁ, 2-3 জন চলে গেছে মানে ও কিনে না দাও মারা গেছে। ইমোশনটা বেশি করছে। এখন বলেন, এখন আমরা ছেলেদেরও কি এরকম একটা কি পশু ড্রেস দিয়ে দিই? মেয়েদেরটা যদি পাখি হয় ছেলেদেরটা পশু হবে না? বলেন একটা ইমোশন অ্যাড করেন। পিকে ড্রেস এখানে এরকম। টোকেন অফ লাভ। হ্যাঁ, টোকেন অফ লাভ। বুঝিনি। টোকেন অফ লাভ। টোকেন, হ্যাঁ, টোকেন অফ লাভ জিনিসটা সিম্বল অফ লাভ। হ্যাঁ, সিম্বল অফ লাভ। টোকেন অফ লাভ। সিম্বল অফ লাভ, হ্যাঁ এটা দেওয়া যায়। অথবা বলা যায় যে এই কাপড় পরে যদি আপনি বের হন, ওই যে কিছু সেন্ট আছে না, কিছু সেন্ট আছে না, সেন্টের ক্ষেত্রে কি সেন্টের কোয়ালিটি করটুকু কি করটুকু ওইটা কিন্তু ইম্পর্টেন্ট না, যে এই সেন্ট দিয়ে আপনি বেরোলে কি একটা কিছু হয়ে যাবে। লাইন ধরবে, লাইন। আপনারা ইমোশনটা বুঝতে পারছেন? ওই যে বিদেশি একটা অ্যাড দেখছিলাম সেন্টের, যে ওইটা দিয়ে ইয়া করলে আকাশ থেকে পরি পড়ে ধূপ ধূপ করে কি। ইন্ডিয়ান না, ইমোশনটা বুঝতে পারছেন? বলুন এখানে সেরকম একটা ইমোশন বলি, মানে এই কাপড় পরলে আপনার থেকে সবাই আকৃষ্ট হবে, এরকম এরকম একটা কিছু বোঝানোর জন্য আমরা একটা কিছু লিখি। বলেন। এই শার্টের সাথে এক্স ইউজ করে। হ্যাঁ, এই শার্টের সাথে বডি স্প্রে ইউজ করে। না দরকার নেই। বলেন এমন একটা কিছু বলেন যেটা ইয়া হয়। এই কাপড় পরে বের হলে বাকিরা সবাই ট্রেনে পড়ে যাবে। ছোট্ট করে বলেন, শর্ট করে বলেন। এই কাপড় পরে যদি বের হয় বাকিরা সবাই ট্রেনে পড়ে যাবে। স্যার অন্যদের চেয়ে আলাদা একটা দিলেন। তাহলে এই ড্রেসগুলো আর উইলের বাড়িয়ে ধরুন আপনার ব্যক্তিত্বের আকর্ষণ, মানে আপনার দিকে সবাই আকৃষ্ট হবে। সবাই মানে কি স্পেসিফিকলি বলা দরকার নেই, বাট যা বুঝে সে বুঝে নিবে। ঠিক আছে না? মোটামুটি এটা কি, বয়স কমানোর ও আচ্ছা, এটা দেখলে আপনাকে আরো কি ইয়ং ইয়ং লাগবে, তাই না? আচ্ছা কিছু এরকম আছে তো যে ফেস মিরাকল, এটা দিলে আপনাকে কি ওই যে ফেস মিরাকল একটা আছে না কি পন্ডসের ইয়াটা, মানে 10 বছর কমাই দিবে, তাই না? ফেস মিরাকল তার মানে এইজ মিরাকল, হ্যাঁ পন্ডসের একটাই আছে, ওইটা দিলে তার মানে আপনাকে কি 10 বছর কম দেখাবে। হ্যাঁ, এখন আমি যেটা চিন্তা করি, মানে 10 বছরের কোনো একটা ছেলে যদি কোনো একটা মেয়ে যদি ওই জিনিসটা মাখে, তাহলে তার অবস্থা কি হবে? একটা বৃদ্ধ মহিলাকে যদি 10 বছর কমাই দেয়, তাহলে 10 বছরের একটা মেয়ে যদি মাখে, তাহলে তাকে তার খুঁজে পাওয়া যাবে না। তাহলে ইমোশন কি বুঝতে পারছেন? বুঝে গেছে? তাহলে বাড়িয়ে ফেলুন আপনার ব্যক্তিত্বের আকর্ষণ, কমিয়ে ফেলুন আপনার বয়স, তাই না? আকৃষ্ট করুন সবাইকে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি চিন্তা করে আর অনেকগুলো ইমোশন অ্যাড করতে পারবেন না? তাহলে আমাদের একটা সফল ডেসক্রিপশনের যে বিষয়গুলো থাকতে হবে, একটা হচ্ছে বিবরণ, আমি কি কি দিচ্ছি সেটা, তারপর হচ্ছে কার জন্য দিচ্ছি, আমার একটা ইউজার কে কে সেটা স্পষ্ট করা। তাহলে আমি কি কি সেল করি, বিবরণ কি কি, শার্ট প্যান্ট পাঞ্জাবি, শার্ট ফতুয়া পাঞ্জাবি, কার জন্য, নিজে কিনুন এবং আপনার প্রিয়জনকে কিনে দিন। আচ্ছা ঠিক আছে, এখন বলেন বিবরণ আছে কি 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 আপনারা কোশ্চেন করেন, আপনারা এই বেটাকে কোশ্চেন করেন, কাকে, এই ডেসক্রিপশনকে কোশ্চেন করেন, বলেন তোমার কাছে কি কি আছে, মানে সে অ্যান্সার দিতে পারতেছে কিনা দেখেন, প্রশ্ন করেন কি আছে, কার জন্য, এটা ইউজার কারা কারা হবে, হ্যাঁ তরুণরা, কোন ধরনের তরুণরা যাদের রুচি আছে, যাদের রুচি আছে এবং যারা কি ফ্যাশন সচেতন। তারপর কি, তো তোমার এইটার বিশেষ আকর্ষণ কি, হ্যাঁ এটা হচ্ছে সুলভ মূল্যের, তাই না? সুলভ মূল্য এবং উন্নত মানের। আচ্ছা এরপর আর কি আছে, আর কিছু আছে, আর কোনো গুণাবলী আছে? হ্যাঁ এটা পড়লে 10 বছর
10 বছর বয়স কমে যাবে। আচ্ছা, অথবা এটা বললে কি আপনার একটা কিছু হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি ডেসক্রিপশন লেখার মোটামুটি এগুলো বুঝতে পারছেন। তাহলে আপনি খুব সহজেই জিনিসগুলো লিখতে পারবেন। আপনি জাস্ট চেকলিস্টে চেক করবেন। টাইটেলে করার সময় এই যে 1 2 3 ডেসক্রিপশন লেখার সময় 1 2 3 এই জিনিসগুলো এলিমেন্টসগুলো আছে কিনা আপনি সেটা চেক করবেন। এলিমেন্টসগুলো যদি থাকে তাহলে আপনার টাইটেলটা অনেক ভালো টাইটেল, আপনার ডেসক্রিপশন অনেক ভালো ডেসক্রিপশন। পাবলিক যখন কোশ্চেন করবে, কোশ্চেন করে যদি অ্যান্সার পায় আপনারটা ভালো ডেসক্রিপশন, বাট পাবলিক কোশ্চেন করে যদি অ্যান্সার না পায় সেটা ডেসক্রিপশন ভালো না। ঠিক আছে, তাহলে কোশ্চেন কী করবে, এই টাইটেল লেখার সময় এই কোশ্চেনগুলো করবে, ডেসক্রিপশন লেখার সময় এই কোশ্চেনগুলো করবে, এবং আপনার টাইটেল এবং ডেসক্রিপশন এই কোশ্চেনের অ্যান্সারগুলো থাকতে হবে। আসেন এবার আমরা লিখি। ওকে, আমরা টাইটেল লিখে ফেললাম, ডেসক্রিপশনও লিখে ফেললাম। সবাই পারবেন কি না? কনফিউশন? এখন আমরা এই টাইটেল এবং ডেসক্রিপশনটা সেট করবো। আচ্ছা, একটু সুন্দরভাবে লিখি। আরও কমপক্ষে 10 থেকে 15 মিনিট লাগবে। সবাই সময় দিতে পারবেন? 10 থেকে 15 মিনিট আজকে বিষয়টা শেষ করে দিবে। বুঝতে পারতেছি সবার খুব খিদে লাগছে, ফেস দেখে বোঝা যাচ্ছে। আমি কি কন্টিনিউ করবো? যাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে 10 মিনিট টাইম দেওয়ার জন্য। শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, তাহলে এইগুলোকে এখন আমি গুছিয়ে বলি। গুছিয়ে বললে কি হয়, যে সুলভ মূল্যে শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, রুচিশীল, ফ্যাশন সচেতন, সুলভ মূল্যে উন্নত মানের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। না, এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানে তো একটা অপ্রয়োজনীয় শব্দ। ঠিক আছে, এখানে না হলেও চলবে। সুলভ মূল্যে উন্নত মানের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। একটু আমরা বলি, মানে আমরা তো সবগুলো নিয়ে আসলাম, সবগুলো এখন সবগুলো নিয়ে আসার পরে এখন এটাকে আমি আবার গোছায় লাগবো। এটাকে আমি যেভাবে লাগবো, সুলভ মূল্যে উন্নত মানের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, ফ্যাশন সচেতন রুচিশীল তরুণদের জন্য, ফ্যাশন সচেতন রুচিশীল তরুণদের প্রথম পছন্দ, বাড়িয়ে তুলুন আপনার ব্যক্তিত্বের আকর্ষণ। তাই না? তাহলে প্রথম আমি সুলভ মূল্যে উন্নত মানের, হ্যাঁ কি যাই হোক, এখন সময় কম, এই জন্য একটু লিখতে গেলে সময় লাগবে। আমরা লিখে ফেলছি। এবং এটা কত শব্দ লিখলাম? কত? সবগুলো মিলে না, সবগুলো মিলে আরো কত? 100 কত? যাও, ঠিক আছে, 150-এর কম হয়ে গেছে, 50-এর বেশি হওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তাহলে এখন আমি দেখাবো, এখন আমি এগুলো আমার ওয়েবসাইটে সেট করব। আমার ওয়েবসাইটে আমি সেট করব। তো ওয়েবসাইটে সেট করার সময় যেটা আপনি করবেন, ওয়েবসাইটে সেট কেমনে করবেন? আচ্ছা, যাই হোক, এখন একটা বিষয় হলো ওয়েবসাইটে কখন কোথায় সেট করবেন, ব্লগ ফেসবুকে কোথায় সেট করবেন, ইউটিউবে কোথায় সেট করবেন, এগুলো আমরা যখন কাজ নিয়ে আলোচনা করব তখন আমরা ওইখানে কাজের মধ্যে দেখব। ওয়েবসাইট তৈরির সময় কি আপনি প্রত্যেকটা জায়গায় এগুলোর ঘর পাবেন। আপনি যখন বুক মার্কিং করবেন, বুক মার্কিং করার সময় মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দেওয়ার জায়গা থাকবে। আপনি জাস্ট আপাতত একটুকু বুঝলে হবে, মানে কোথায় মেটা টাইটেল লাগবেন, কোথায় মেটা ডেসক্রিপশন লাগবেন, সেটা দেওয়ার জন্য আলাদা জায়গা থাকবে। এটা যখন আমরা ফেসবুকের কাজ নিয়ে আলোচনা করবো, আমি ফেসবুক ওইখানে দেখাবো যে কোথায় মেটা টাইটেল, কোথায় মেটা ডেসক্রিপশন লিখতে হয়। ঠিক আছে? ইউটিউবের কাজ নিয়ে যখন আলোচনা করবো
ইউটিউবের মধ্যে দেখাবো, ফেসবুক ওয়েবসাইটে যখন দেখাবো ওয়েবসাইটের মধ্যে দেখাবো, ঠিক আছে? জাস্ট ওইটা আমাদের পরে সেট করার বিষয়টা পরে, জাস্ট আমরা আজকে যেটা দেখলাম যে আমরা কীভাবে জিনিসটা লাগবো। হ্যাঁ, একটু করে দেখাবো, সেটা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু করে দেখাই না। ধরেন একটা ওয়েবসাইটে আমি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অ্যাড করবো। আমি ওয়েবসাইটে দেখাচ্ছি, ফেসবুকেরটাও দেখাচ্ছে। ওয়েবসাইটে দেখেন, করিম ফেসবুক মার্কেটিং সার্ভিস, এই যে ফ্যাশন কে হ্যাঁ লেটেস্ট ফ্যাশন ইনফো, আমি এটাতে দিচ্ছি দেখেন লেটেস্ট ফ্যাশন ইনফো। আমি এটাতে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন সেট করবো এই সাইটে। আমি এটা ডিজাইনে গেলাম, আমি এটা ডিজাইন মোডে ঢুকলাম, এখানে ঢুকে এখানে আমি যাবো লেআউট থেকে কোথায় দেখেন এই সাইডের এখানে আমি যাবো, এই যে এখানে হচ্ছে টাইটেল, ঠিক আছে? আর এই টাইটেল নিচে সাব টাইটেল হিসেবে যেটা দেবো ওইটা হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন। তাহলে দেখেন আমি লেআউটে গেলাম, লেআউট থেকে কোথায় এই যে এডিটে গেলাম, এই যে লেটেস্ট ফ্যাশন হাউস হেডার, এই হেডিংয়ের মধ্যে আমি এডিটে গেলাম, এডিটে এই যে ব্লক টাইটেল ব্লক ডেসক্রিপশন, বুঝতে পারছেন? তাহলে ব্লক টাইটেল মানে কি মেটা টাইটেল, আর ব্লক ডেসক্রিপশন মানে কি মেটা ডেসক্রিপশন। এখানে আমি দিই আবুল ক্লথ স্টোর, কি দিয়েছিলাম? আমরা এত কষ্ট করতেছি কেন? কষ্ট করার কোনো দরকার আছে? টাইটেল ডেসক্রিপশন দিছি না, দিয়ে কি সেভ অ্যানাউন্সমেন্ট দিলাম। এখন আমি যদি একে রিলোড দিই চেঞ্জ হয়ে গেছে। আবুল ক্লথ স্টোর কোয়ালিটি ফ্যাশন এক্সক্লুসিভ মেন্স ওয়্যার আসছে না? এখানে পোশাক আশিকার নামগুলো ঠিকমতো আসছে? তাহলে টাইটেল এবং ডেসক্রিপশন আসছে না? তাহলে গুগল যখন আমারটাকে দেখাবে তার মানে আমি গুগলকে ইন্ডিকেট করে দিলাম যে আমার এই ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এইটা, তুমি আমার এটাকে মেটা টাইটেল দেখাবা এবং এগুলোকে মেটা ডেসক্রিপশন দেখাবা। তাহলে গুগল হুবহু এটাই দেখাবে। গুগল যখন এটাকে ইন্ডেক্সিং করবে তখন হুবহু সে মেটা টাইটেল লিখবে এটা, মেটা ডেসক্রিপশন লিখবে এটা। আপনারা কি বুঝতে পারছেন? ব্যানার সেট করতে পারবেন, বাট টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখে দিবেন। গুগল যখন ট্র্যাক করবে ধরুন আপনি এটার উপরে একটা ব্যানার বসাই দিলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধরুন পাবলিক আপনার ইয়াটাকে দেখবে না, কিন্তু গুগল স্প্যারেট ঠিকই দেখবে। আপনি উপরে ব্যানার বসান, যেটাই বসান, মানুষ যদি এটাকে নাও দেখে স্প্যারেট ঠিকই দেখবে। এটা জাস্ট লেখা থাকলেই হবে, ওইখানে আপনি সিস্টেমের মধ্যে এটা লিখে রাখবেন। এবার দেখেন ফেসবুক আমরা কীভাবে সেট করবো। ব্লগ সাইটে ওই নির্দিষ্ট জায়গাতেই সেট হয়, ইচ্ছা মতো সেট করার কোনো প্লেসে সেট করার মতো কোনো ব্যবস্থা নেই। আমি আমার ইচ্ছা মতো প্লেসে আমি যে কোনো একটা সেট করবো না, আপনি যেখানে সেট করবেন এখান থেকেই গুগল কি ট্র্যাক করে নিবে। গুগল এখানে যা লাগবেন, টাইটেলে যেটা লাগবেন সেটাকে সে মেটা টাইটেল হিসেবে দেখাবে, ডেসক্রিপশনে যেটা লাগবেন সেটা ডেসক্রিপশন হিসেবে দেখাবে। আপনি এখান থেকেই গুগল ট্র্যাক করবে, অন্য কোনো জায়গায় সে টাইটেল ডেসক্রিপশন হিসেবে ট্র্যাক করবে না। এরপর দেখেন ফেসবুকে আমি কীভাবে দেখাবো। এখন ফেসবুকে আমি একটা পেজে গেলাম, মনে করেন ফেসবুকে লেটেস্ট ফ্যাশন হাউস এটা কোন ফ্যাশন? আবুল ফ্যাশন, তাই না? এখন আবুল ফ্যাশনের মধ্যে আমি মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন সেট করবো। তাহলে কোথায় সেট করবো দেখেন, পেজ তৈরির সময় কি আসে, এই যে লেটেস্ট ফ্যাশন হাউস চিটাগং, এটা কি টাইটেল। এখন আমি টাইটেলটাকে চেঞ্জ করে কি দিতে হবে, আবুল ক্লথ স্টোর কোয়ালিটি অ্যান্ড এক্সক্লুসিভ মেন্স ওয়্যার। এই ডেসক্রিপশনটা বসবে কোথায়, অ্যাবাউটে। এটা হচ্ছে মেটা টাইটেল, আর অ্যাবাউটের মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে কি ডেসক্রিপশন। তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না। অ্যাবাউটে যখনই যাব তখন আমরা টাইটেল চেঞ্জ করতে পারবো না। নেমটা আমি চেঞ্জ করে দিই এডিট করে, জাস্ট অ্যাবাউটে ক্লিক করবেন, অ্যাবাউটে ক্লিক করে এটা পাবেন। এটা পাওয়ার পরে দিলাম,
হইল? এরপর ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, এডিট। যাক এটা তো যা আছে তো ভালোই আছে, যাক আমরা দিয়ে দিলাম আর কি, এটা পারা যাবে না? এখন দেখুন এটাকে সেভ করে, সেভ করি, সেভ হয়ে গেছে। তাহলে দেখেন এই যে টাইটেল আবুল ক্লথ স্টোর, কোয়ালিটি অ্যান্ড এক্সক্লুসিভ মেন্সওয়্যার, তারপর হচ্ছে অ্যাবাউটে গেলেই মনে হচ্ছে থাকবে ডেসক্রিপশনটা। মানে আমার যেহেতু লগ ইন করা আছে বলে এরকম দেখাচ্ছে, বাট অন্য একটা ব্রাউজার থেকে দেখেন কীভাবে দেখাবে। অন্য একটা ব্রাউজার থেকে যদি খুলে, এই যে আসছে আবার ক্লথ স্টোর, যাই হোক এখানে অ্যাবাউটটা আসে নাই, এই যে অ্যাবাউট আসছে না? তাহলে এটা হচ্ছে মেটা টাইটেল আর এটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। তাহলে গুগল সার্চের লিস্টে যদি এই জিনিসটাকে আসে তাহলে কি আসবে? এটাকে মেটা টাইটেল হিসেবে দেখাবে, এটাকে মেটা ডেসক্রিপশন হিসেবে দেখাবে। মানে গুগল স্পাইরার যখন ট্র্যাক করে তখন সে এগুলোকে পড়ে দেখে। এখন এগুলোর মধ্যে যদি তথ্য থাকে হুবহু এগুলোকে সে দেখাবে। এখন এগুলোর মধ্যে যদি কোনো ইনফরমেশন না থাকে, আপনি অ্যাবাউটের মধ্যে কোনো তথ্য লেখেন নাই, আপনার পেজটা কি তৈরি হবে না? হবে। কিন্তু গুগল স্পাইরার এসে যখন দেখবে যে কোনো তথ্য নেই, তখন সে নিজের মতো করে সে লিখে দেবে যে ইহা এখানে কাপড়ের দোকান। ঠিক আছে? তাহলে টাইটেল লেখা, মেটা টাইটেল লেখা এবং মেটা ডেসক্রিপশন লেখা, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের কোথায় কোথায় প্রয়োজন হবে? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আমাদের কোথায় কোথায় প্রয়োজন হবে? একটা হচ্ছে আমি একটু বিষয়টা বলি, এটা কোথায় প্রয়োজন হবে? এক নম্বর হলো অন পেজ অপটিমাইজেশনে, দুই নম্বর হলো অফ পেজ অপটিমাইজেশনে, তিন নম্বর হলো ফেসবুকে, তিন নম্বর হলো ওয়েবসাইট অপটিমাইজেশন। চার নম্বর হলো ফেসবুক অপটিমাইজেশন, ওয়েবসাইট অপটিমাইজেশন, ফেসবুক অপটিমাইজেশন। 5 নম্বর হলো যে কোনো একটা ব্লগ অথবা কমেন্ট, যে কোনো একটা কিছু আপনি লেখছেন, ধরুন কোনো একটা ব্লগ লেখছেন আপনি, সামহার ইন ব্লগে কোনো একটা ব্লগ মার্কেটিং। তারপর ইমেজ, আপনি যে কোনো একটা ইমেজ কোনো একটা কোথাও আপলোড করছেন, আপনি সে কোনো ওই ইমেজের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন। সরি, ব্লগ অপটিমাইজেশন, মার্কেটিং না, অপটিমাইজেশন। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। তাহলে আমি এখন আপনাদেরকে দেখালাম যে আপনারা ওয়েবসাইটে কোথায় মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন, ফেসবুকে কোথায় মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন। ঠিক আছে? আবার আপনি যখন বুক মার্কিং করতে যাবেন তখন এটা লাগবে, বুক মার্কিং, পিঙ্গিং, তারপর হচ্ছে ওই যখন আপনি ইন্ডেক্সিং করবেন, গুগল ইন্ডেক্সিং মানে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং। তো এভাবে আমাদের এসইওর যতগুলো কাজ আছে সবগুলো কাজে, প্রায় কাজে আপনি কী লাগবে, আপনার এই জিনিসটা জানা লাগবে। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন যদি আপনি লিখে রাখেন তাহলে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে দুটো বক্স দিবে, এই বক্সে আপনি টাইটেল লেখেন, এই বক্সে আপনি মেটা ডেসক্রিপশন লেখেন। তাহলে আপনি জাস্ট আগে থেকে যদি জিনিসটা লিখে রাখেন, আপনি শুধুমাত্র কী করবেন তখন কপি করে জাস্ট, ওইটা আমি বোঝাবো। ঠিক আছে? জাস্ট আমি আপাতত জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন। এখন ওই কোথায় লাগবে সেটা পরে, আমি এখন দেখালাম কীভাবে লিখতে হবে। কোথায় লাগবে সেটা আমরা যখন সংশ্লিষ্ট কাজে যখন আলোচনা করবো, ওই কাজের মধ্যে প্রত্যেকটা কাজে আপনি এই অপশনটা পাবেন। ঠিক আছে? জাস্ট মনে রাখেন যে অপশনটা পাওয়া যাবে। ওটা যখন আমরা ওই কাজটা নিয়ে আলোচনা করবো তখন আমরা এটা নিয়ে আরও বিস্তারিত বলবো। আচ্ছা, আর 2 মিনিট। এখন দেখেন, এখন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আমরা তো নিচ থেকে লিখবো। এখন আমরা যদি একটু হই, আমাদের এটা একটু দেখলে ভালো হবে না?
আরেকজন কীভাবে লাগছে, মানে আরেকজনকে আমরা যদি ফলো করি তাহলে বিষয়টা ভালো হয় না। তাহলে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লেখার সময় আপনি যেটা করবেন, কীভাবে আপনি আরেকজনকে ফলো করবেন, মানে কম্পিটিটরকে কীভাবে ফলো করবেন। আপনাকে একটা ফ্যাশন কোম্পানি কাজ দিছে, কাপড়ের দোকানের কাজ দিছে, তাহলে কাপড়ের দোকানে কাজ করার আগে আপনি অন্য কাপড়ের দোকানগুলো কীভাবে তাদের টাইটেল লেখছে, কীভাবে মেটা ডেসক্রিপশন লেখছে সেগুলো আপনি চেক করবেন, চেক করে আপনি তাদেরকে ফলো করবেন, মানে তাদের মতো করে তাদের কী কী লেখিংস আছে সেগুলো বুঝবেন, আপনি সেই লেখিংসটা ফিল আপ করে আপনি করবেন, তাই না? তাহলে দেখেন কীভাবে আপনি আরেকজনদেরকে ফলো করবেন, ফলো কম্পিটিটর। যাই হোক, এভাবে কম্পিটিটর লেখে, সমস্যা নেই। হ্যাঁ, কম্পিটিটর। তাহলে আপনি কম্পিটিটরকে কীভাবে ফলো করবেন। তাহলে দেখেন, যে কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন, আপনি প্রথমত গুগলে সার্চ করে আপনি তাদেরকে দেখবেন। ওই আমি যেটা দেখালাম, গুগলে সার্চ করে ফ্যাশন হাউস ইন বাংলাদেশ লেখলে তো কি সবাই চলে আসতেছে, তাই না? এগুলো দেখলে আপনি বুঝবেন না। তাহলে কম্পিউটারকে 1 নম্বরে করবেন কি লেখে, মানে অন্যরা কীভাবে করে, হ্যাঁ, অন্যরা কীভাবে করে 1 নম্বরে সেটা বুঝবেন গুগল সার্চ করে। 2 নম্বরে বুঝবেন তাদের ওয়েবসাইটে গিয়ে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি হেডিং এবং ডেসক্রিপশনটা দেখতে বুঝবেন না, ঠিক আছে? দেখেন তাদের ওয়েবসাইটে গিয়ে কীভাবে আপনি এটা সার্চ করছেন, সার্চ করে আসলো কি রং বিডি, তাই না? এখন রঙের টাইটেল দেখলেন, ডেসক্রিপশন দেখলেন, এখন আপনি আরেকটু কি, অথবা তাদের সরাসরি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে দেখেন তারা কোথায় কীভাবে লেখছে। এখন মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রোগ্রামিং কোড করেই তৈরি করা হয়েছে। এখন ধরুন কোনো একটা সাইটের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ওরা হাইড করে রাখছে, এটা সাধারণত পাবলিককে অনেক সময় দেখাই না, কারণ দেখালে তো হুবহু অনেকে কপি করবে, ঠিক আছে? তো তখন আমরা সোর্স থেকে সেটা নিয়ে নেব, প্রোগ্রামিং কোড থেকে সেটা নিয়ে নেব। যেমন রং কী করছে, তাদের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনগুলো হাইড করে রাখছে, ঠিক আছে? কারণ আমাদের কাছে কেউ কোনো কিছু হাইড করতে পারবে? কী করব আমরা? এই পেজের প্রোগ্রামিং কোডে ঢুকবো, প্রোগ্রামিং কোডে ঢুকলে আমরা সেই টাইটেল ডেসক্রিপশনগুলো পেয়ে যাব। কীভাবে দেখেন, আমি যে কোনো খালি জায়গায় ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স, তাই না? ভিউ পেজ সোর্স, এখানে দেখেন এই যে এই টাইটেলের মধ্যে সে কি লিখছে, লিডিং ফ্যাশন হাউস অফ বাংলাদেশ। সে কিন্তু টাইটেলে লেখছে লিডিং ফ্যাশন হাউস অফ বাংলাদেশ। আপনি পুরো যে ওয়েবসাইট যদি তন্ন করে খুঁজেন আসবে, আছে এখানে কোথাও লেখা আছে লিডিং ফ্যাশন হাউস ইন বাংলাদেশ। এই যে এইটা এখন প্রোগ্রামিং কোড দিয়ে যখন সে এখানে লিখে দিচ্ছে, এই কোডটাই গুগল পড়তেছে। গুগল কিন্তু তার মূল সাইটটাতে যেতে পারে না। গুগল যেটাতে পারে, গুগল যদি তার ওয়েবসাইটে দেখে, গুগল ওয়েবসাইটে দেখতেছে এইভাবে দেখে গুগল যখন পড়তেছে যে টাইটেলের পরে কি, টাইটেলে সে এই জিনিসটা লেখছে, তাহলে এটাকে সে টাইটেল হিসেবে দেখাচ্ছে, হুবহু এই জিনিসটা সে দেখাচ্ছে না। আবার ডেসক্রিপশন দেখেন, এই যে টাইটেল 4 নম্বর লাইনে, আবার ডেসক্রিপশন দেখেন, কন্টেন্ট, মেটা নেম, এগুলো হচ্ছে কিওয়ার্ডস। কী কিওয়ার্ডস? এই যে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট, ওয়েলকাম টু রং অনলাইন শপ। আবার এগুলো সে কী কিওয়ার্ড সেট করছে, যাক এখানে সে সেট করছে, আবার ওই বাকিটা সে গুগল নিচ থেকে লিখে দিচ্ছে। এখানে সে অন্য কোথাও সেট করছে, অথবা সে কিওয়ার্ডগুলো চেঞ্জ করছে, কিন্তু এগুলো এখনো এখানে আসে নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে টাইটেল এবং ডেসক্রিপশন যদি আমরা সরাসরি যদি নেট থেকে না পাই, সরাসরি যদি সাইট থেকে না পাই, তাহলে সেক্ষেত্রে আমরা HTML কোড থেকে সেগুলো খুঁজে নেব। মনে করেন জারিফ ফ্যাশন আমি গেলাম, এখানে টাইটেল কি লিখছে, জারিফ ফ্যাশন অ্যান্ড ক্রাফটস। এখন তার মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনগুলো আমরা দেখি, ভিউ পেজ সোর্সে গেলাম, তাহলে সে টাইটেল কি লিখছে, জারিফ ফ্যাশন অ্যান্ড ক্রাফটস বাংলাদেশ বাই বাংলাদেশি ফ্যাশন হাউস শাড়িস জামদানি শাড়িস। সে টাইটেলটা লেখছে অনেক বড়, এটা তার একটা ভুল ছিল, সে টাইটেলটা অনেক বড় লেখছে না। বাট যখন তাকে গুগলে দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে কিন্তু এটুকু দেখায়, বাকিটুকু ডট আসছে। আপনারা কি বুঝতে পারছেন?
তাহলে আমরা বাকিটুকু এসে ডট ডট আছে, আমরা কিন্তু গুগল থেকে পুরোটা আমরা দেখতে পাচ্ছি না, টাইটেলে পুরোটা দেখতে পাচ্ছি না। তাহলে টাইটেল পুরোটা আমরা দেখলাম কোথায়? সোর্সে এসে। তাহলে এটা তাদের একটা অপটিমাইজেশনের ভুল। তাহলে তাদের দরকার ছিল ছোট করে লেখা কিন্তু সম্পূর্ণ লেখা, ঠিক আছে? তারা অনেক বেশি বড় করে লিখছে, তার মানে এটা কাদের ভুল? তাদের ওয়েবসাইটে যারা এসইও করতেছে, অপটিমাইজেশন করতেছে, এটা তাদের ভুল। এরপর ডেসক্রিপশন দেখেন, জারিফ ফ্যাশন ক্রাফটস এক্সক্লুসিভ ফ্যাশন হাউস বাংলাদেশ, ঢাকা সিটি বাংলাদেশ, বনানী চিটাগং। দেখেন হুবহু এই জিনিসটাই কি আসছে না? কপি করলাম, হুবহু এই জিনিসটাই কিন্তু ওদের এখানে আসছে। জারিফ ফ্যাশন ক্রাফটস অ্যান্ড এক্সক্লুসিভ ফ্যাশন হাউস বাংলাদেশ সিটি ঢাকা আসছে। এই যে এই লেখাটা পড়েন, জারিফ ফ্যাশন অ্যান্ড ফ্যাশন ক্রাফটস অ্যান্ড এক্সক্লুসিভ ফ্যাশন হাউস বসুন্ধরা সিটি ঢাকা, একটুকু দেখেন। এরপর একটুকু দেখেন, জারিফ ফ্যাশন ক্রাফটস অ্যান্ড এক্সক্লুসিভ ফ্যাশন হাউস বসুন্ধরা সিটি ঢাকা, পুরোটা আসছে না? আপনারা কি বুঝতে পারছেন? ওই আমরা প্রথম যেটা দেখছি রং, ওটা তো মনে হয় কোনো একটা ইয়া ছিল, ওরা হয়তো পরবর্তীতে চেঞ্জ করছে, সেই চেঞ্জগুলো গুগলে তখন আসেনি। তাহলে এই যে মেটা টাইটেলটাও হুবহু দেখাচ্ছে, মেটা ডেসক্রিপশনটাও হুবহু দেখাচ্ছে। তাহলে আমরা অন্যদেরকে যখন ফলো করব, আমাদের যে কম্পিটিটর কোম্পানিগুলো আমরা যখন সেগুলোকে ফলো করব, তখন আমরা সোর্স কোডে ঢুকে আমরা দেখবো যে অন্যরা কীভাবে করছে। আমার টাইপের যে কোম্পানিগুলো, আমার বাইরের কোম্পানি প্রোডাক্টের যে টাইপের, সেই টাইপের বিভিন্নগুলো দেখবো, ওগুলো দেখে আপনি কি ওইখান থেকে আইডিয়া নিতে পারবেন। আপনি ওগুলো হুবহু মেরে দিবেন না। হুবহু কি এগুলো কপি করার দরকার আছে? হুবহু কপি করার দরকার নেই, কারণ ওদের অনেকগুলো ভুল থাকবে। এই যে জারিফ ফ্যাশন, আমরা যেটা দেখলাম রং বিডি, জারিফ ফ্যাশনের ভুল আছে না এখানে? জারিফ ফ্যাশনের টাইটেল লেখার ভুল আছে, টাইটেল তারা অনেক বেশি বড় করে লেখছে, তাই না? তারপরে ডেসক্রিপশনের ভুল আছে, ডেসক্রিপশন তারা অনেক বড় করে লেখছে। তো এইভাবে আপনি যতগুলো কাজ দেখবেন, কোনো কাজে নিখুঁত না, সবগুলো কাজে ভুল থাকবে, ঠিক আছে? আপনি যেটা ফিল করবেন যে আপনি স্বাভাবিকভাবে তাদের চেয়ে বেশি জানেন, তো আপনি জিনিসগুলো তাদের ভুলগুলো আইডেন্টিফাই করবেন, দেন আপনি নির্ভুলভাবে জিনিসটা লিখবেন, যতটুকু ভুল কম হয়, ঠিক আছে? আমি আজকে যতটুকু বললাম, আমি আজকে মেটা টাইটেল লেখা, মেটা ডেসক্রিপশন লেখা শিখলাম, ঠিক আছে? তো আমরা এই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আমরা অনেক জায়গায় আমরা ইউজ করতে পারবো। এটা নিয়ে আর কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হবে না, এটা একটাই ক্লাস। আমরা আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস থেকে আপনারা বুঝতে পারছেন? আজকের ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? ওকে, সবাইকে ধন্যবাদ।